হ্যাঁ এমসিকিউ আকারে। মতিন ভাই এখানে ফেসবুক খুঁজে পাচ্ছি না। মতিন ভাই এখান থেকে কোথায় যাবো? কই গেছেন আপনি? এই যে এখানে যান। এই এখানে কেন? এই যে এখানে যান। ওখানেই তো গেলাম। দেখেন এখানে থেকে দেখেন, এই যে ফেসবুক। আমারটাতে আসলো না কেন? আবার আপনি হয়তো বা অন্য ট্যাবে চলে গেছেন। ঠিক করে ঠিক আছে ব্যাপার। ব্যাপারটা বুঝতেছেন। মিস লাইটটা দিয়ে নেন, লাইটটা দিয়ে নেন। তোমরা 7 তাই তো? 7 মর্নিং। আচ্ছা তুমি কি আগে আমার ক্লাস করেছিলে? ওকে ঠিক আছে। আমরা হচ্ছে কাবলিওয়ালা শেষ করেছিলাম তাই তো? কাবলিওয়ালা শেষ হয়েছিল। কাবলিওয়ালা একটু পড়তে বলেছিলাম, বাসায় পড়েছো? ওকে ঠিক আছে, আমি একটু জিজ্ঞেস করবো পড়া। তার থেকেও বড় কথা হলো যে তোমাদের আমি আগে একটু আলোচনা করতে চাই তোমাদের সিলেবাসটা নিয়ে, কারণ এরপরে তোমাদের উইকলি এক্সাম আছে। উইকলি এক্সামে আমি একটা কবিতা রাখছি আর একটা গল্প রাখছি, ঠিক আছে? তো কবিতাটা তোমাদের এখনো পড়ানো হয়নি। আমি সিলেবাসটা লিখে দিচ্ছি, দেখো তোমরা খুব সম্ভবত সিলেবাসটা পেয়ে যাবে। পেয়েছো এখন পর্যন্ত? পেয়েছো সিলেবাস? উইকলি এক্সামের সিলেবাসটা দিয়েছি, ওখানে তো লেখাই আছে খুব সম্ভবত। তবুও আমি একবার আলোচনা করছি। তোমাদের থাকবে কাবলিওয়ালা। ওয়ালাইকুম আসসালাম, এসো। তোমাদের থাকবে কাবলিওয়ালা, আর এটা হচ্ছে গদ্য থাকবে। এই কথা বলো না। আর পদ্যটা হচ্ছে তোমাদের নতুন দেশ। কবিতা হচ্ছে থাকবে নতুন দেশ, আর গদ্য থাকবে কাবলিওয়ালা। ক্লিয়ার? এখন দেখো এটার মানবন্টন কি থাকবে। মানবন্টনটা তোমরা অলরেডি ক্লাস 6-এ এমসিকিউ পরীক্ষা দিয়েছো, তো তোমরা জানো এমআর শীট কেমন হয়, তোমাদের আর আইডিয়া দেওয়ার দরকার নেই, তাই তো? এমসিকিউ বা বহু নির্বাচনী না, এটা থাকবে 16টা। 16টা দেব। অনুধাবন যেটা খ মার্কের প্রশ্ন, তোমরা অলরেডি পড়েছো। অনুধাবন থাকবে 2টা, 2 2 কোনো 4, এ হলো 20। আর একটা সিকিউ বা সৃজনশীল থাকবে আরেকটা। কোনো অপশন থাকবে না, ওখানে একদম উল্লেখ করে দেওয়া আছে কোনো অপশন থাকবে না। এই হচ্ছে তোমাদের মানবন্টন। ক্লিয়ার? বুঝেছো? গত ক্লাসে যা পড়িয়েছিলাম একটু দেখো, কাবলিওয়ালা পড়িয়েছিলাম।
দেখেছো? ধরবো পড়া? হ্যাঁ, সব পড়তে হবে। শেষ? দাও বইটা, দাও একটু পড়াটা ধরি। হ্যাঁ বলো, দাঁড়াও, তোমার নাম কি যেন? সারা। বলো, ভয় পাচ্ছ কেন? কাবলিওয়ালা কে লিখেছেন বলো? রবীন্দ্রনাথ ঠাকুর। ভয় কেন পাচ্ছ বুঝলাম না। পড়া না করলে তো আমি কিছুই বলবো না। ঠিক আছে, পড়া আজকে না হলে কিছু বলবো না, কিন্তু এত ভয় পাওয়ার কিছু নেই। বলো তো, যে মেইন ক্যারেক্টারের নাম কি ছিল? ছোট বাচ্চাটার নাম কি ছিল? 5 বছর বয়সী মেয়ে, মিনি। মিনিদের বাসার দারোয়ানের নাম কি ছিল? কি ছিল বলো? দাঁড়াও আফসিন, দাঁড়াও। রামদয়াল। মিনির বয়স কত? হুম। বলো তো, এখানে কাবলিওয়ালার নাম কি ছিল? রহমতকে কেন ধরে নিয়ে যাচ্ছিল পুলিশ? কেন? কেন, কি জন্য টাকা লেনদেন করেছিল? হ্যাঁ, চাদর একজনকে দিয়েছিল, তার থেকে কিছু
টাকা পাওনা ছিল। বসো, দাঁড়াও। বলো তো রহমত কোন দিন এসে উপস্থিত হয়েছিল? কোন দিন রহমত উপস্থিত হলো অনেক বছর পর? মিনির বিয়ের দিন। তারপর বলেছে মিনিকে কি দিয়ে, ঘুষ দিয়ে মিনির হৃদয়টুকু জয় করতো রহমত? পেস্তা বাদাম। হ্যাঁ, বলো তো মিনির প্রথম পরিচয় তার সাথে কেমন ছিল, রহমতের সাথে? কেন, কি ভেবেছিল তাকে? রবীন্দ্রনাথ ঠাকুর কেন বলো তো? এই এই এটাতে এই রচনা পাঠ করে তুমি কি শিখবে? কাবলিওয়ালা পাঠ করে তুমি কি শিখবে? সাধু ভাষা রীতির ব্যবহার বা সাধু ভাষার ব্যবহার শিখবে, তাই তো? বলো তো হামি শ্বশুরকে মারবে, এটা কে বলতো? রহমত বলতো। শ্বশুর বাড়ি যাচ্ছি বলতে কোন জায়গাকে বুঝিয়েছিল? জেলখানা। তার কেন রহমতের কেন মিনির প্রতি এত ভালোবাসা ছিল? মিনির মতোই একজন মেয়ে ছিল। রহমতের বাড়ি কোথায় ছিল? হ্যাঁ, আফগানিস্তানের রাজধানী কাবুল, আর কাবুলের বাসিন্দার জন্যই তাকে কি বলা হয়? কাবুল। ক্লিয়ার? বুঝেছো? বসো। এবার দেখো আজকে আমরা পড়ব নতুন দেশ, ঠিক আছে? নতুন দেশ আজকে আমরা পড়ব। 1 মিনিট দাঁড়াও। হ্যাঁ, এই জন্যই আমি গতদিন রবীন্দ্রনাথ ঠাকুর 2 জায়গা থেকে একসাথে তাগিয়ে দিয়েছিলাম, তাই তো? রবীন্দ্রনাথ ঠাকুর 2 জায়গা থেকে। রবীন্দ্রনাথ ঠাকুর কততম সন্তান? 14তম। বাবা মার কততম সন্তান? 14তম। 14, ঠিক আছে? রবীন্দ্রনাথ ঠাকুর 14তম সন্তান। এবার দেখো রবীন্দ্রনাথ ঠাকুর 14তম সন্তান। আজকে আমরা পড়ব নতুন দেশ। নতুন দেশ কে লিখেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। কে লিখেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। বলেছে নদীর ঘাটের কাছে নৌকা বাঁধা আছে। নদীর ঘাটের কাছে কি বাঁধা আছে? আন্ডারলাইন করে রাখো। নৌকা বাঁধা। ঘাট বলতে কি বোঝায়? তীর পার, তীর বা পার। নদীর ঘাটের কাছে নৌকা বাঁধা আছে, তার মানে এখানে নদীমাতৃক বাংলাদেশকে বোঝাচ্ছে। নদীমাতৃক বাংলাদেশ, নদীর ঘাটের কাছে নৌকা বাঁধা আছে। নাইতে যখন যায় দেখি সে জলের ঢেউয়ে নাচে। জলের ঢেউয়ে কে নাচে? নৌকা নাচে। নাইতে যখন যায়, ঠিক আছে? ঘাট অর্থ লিখে রাখো। ঘাট অর্থ হলো তীর বা পার। নদীর ঘাটের কাছে নৌকা বাঁধা আছে। নাইতে যখন যায়, নাইতে অর্থ হলো গোসল করতে। নাইতে অর্থ কি? নাইতে অর্থ হলো গোসল করতে। নাইতে যখন যাই মানে গোসল করতে যখন যাই। তো এবার বলছে জলের দেখি সে জলের ঢেউয়ে নাচে। সে মানে নৌকা। আজ গিয়ে সেইখানে দেখি দূরের পানে। পানে অর্থ হলো দিকে। পানে অর্থ কি? পানে মানে দিকে। মাঝ নদীতে নৌকা কোথায় চলে? ভাটার টানে। ভাটা বলতে কি বোঝায় কেউ জানো? ভাটা মানে কি? দেখবে যে চাঁদ এবং সূর্যের আকর্ষণে নদীর পানি অনেক সময় ফুলে ফেপে ওঠে, ঠিক আছে? এটাকে বলে জোয়ার। জোয়ার, ঠিক আছে? আর জোয়ারের বিপরীত হলো ভাটা। যখন নদীর পানিটা আবার নেমে যায় তখন সেটাকে কি বলে? ভাটা বলে। নদীর পানি যখন নদীর দিকে আবার চলে যায় তখন সেটাকে আমরা ভাটা বলি, ঠিক আছে? পানি কমে যাওয়া, যেটা নদীর পানি, যে এই যে চাঁদ এবং সূর্যের আকর্ষণে নদীর পানি ফুলে ফেপে ওঠে, তো এটা যে আবার নদীর পানি ফুলে ফেপে যখন উঠে পানি বেড়ে যায়, পরে পানির যে কমে যাওয়া সেটাকে বলে ভাটা। এবার বলছে সেটাই দেখো, নদীর ঘাটের কাছে নৌকো বাঁধা আছে। নাইতে যখন যাই মানে যখন আমি গোসল করতে যাই, দেখি সে জলের ঢেউয়ে নাচে, মানে নৌকাটা জলের ঢেউয়ে নাচে। আজ গিয়ে সেইখানে দেখি দূরের পানে, মানে আজ আমি সেখানে গিয়ে দেখলাম, দূরের দিকে চাইয়ে দেখলাম মাঝ নদীতে নৌকো কোথায় চলে? ভাটার টানে। বলছে এই যে ভাটার টানে নৌকাটা কোথায় চলে গেছে? এখন মাঝ নদীতে চলে গেছে। আন্ডারলাইন করে রেখো কিন্তু, ভাটার টানে। এটা এমসিকিউ আসতে পারে। জানি না কোন দেশে পৌঁছে যাবে শেষে, তার মানে কি? অজানা দেশের প্রতি আগ্রহ। অজানা দেশ, জানি না কোন দেশ, লিখে রাখতে পারো অজানা দেশ বা অপরিচিত দেশ। পৌঁছে যাবে শেষে, সেইখানেতে কেমন সুর থাকে কেমন বেশে। সেইখানেতে কেমন মানুষ থাকে কেমন বেশে। বেশে বলতে কি বোঝায়? বেশ বলতে আসলে কি বোঝায়? ধরন বোঝায় এখানে, বা পোশাক পরিচ্ছদ বোঝায়। পোশাক পরিচ্ছদ, ঐতিহ্য সবের মধ্যে পড়ে। সংস্কৃতি মানে সেই মানুষদের সংস্কৃতি কেমন, তারা কেমন,
সব কিছু কিন্তু এখানে বোঝাচ্ছে। ট্রেডিশন তাদের কেমন, তাদের ঐতিহ্য কেমন, সব কিছু বোঝায়। এবার দেখো, তারপর বলছে থাকি ঘরের কোণে সাত জাগে মোর মনে। থাকি ঘরের কোণে, থাকি ঘরের কোণে এখানে লিখে রাখো, এই লাইনের পাশে লিখে রাখো সংকীর্ণতা। সংকীর্ণতা মানে একটা জায়গায় আবদ্ধ থাকা। তিনি চাইলেই বিভিন্ন জায়গায় যেতে পারেন, একটা জায়গায় তিনি থাকে, তিনি অনেক দেশে যাইতে পারে না। থাকি ঘরের কোণে সাত জাগে মোর মনে। সাত মানে ইচ্ছে, ইচ্ছা বা বাসনা। সাত জাগে মোর মনে, মোর অর্থ হলো আমার। সাত জাগে মোর মনে, অমনি করে যাই ভেসে নতুন কোনো নগর বনে। ঠিক আছে, নগর মানে কি? পরের পেজে যাও, পরের পেজে লিখো। নগর মানে শহর। সব একসাথে লিখে রাখছো কেন? নগর অর্থ হলো শহর। নতুন নগর বনে, তিনি কোথায় যেতে চান? নতুন নগর বনে যেতে চান। আন্ডারলাইন করে রেখো, নতুন নগর বনে যেতে চান, হাইলাইট বা আন্ডারলাইন করে রাখো যে তিনি থাকে ঘনের কোণে, মানে তিনি এক জায়গায় থাকে, তার সংকীর্ণতা বোঝাতে। তিনি থাকি ঘরের কোণে, প্রথম লাইন থেকে দেখো, থাকি ঘরের কোণে সংকীর্ণতা সাত জাগে মোর মনে, মানে মোর মনে বা আমার মনে ইচ্ছা করে অমনি করে যাই ভেসে, মানে এই অমনি করে যাই ভেসে মানে কি? নৌকার মতো ভেসে যেতে চাই। কিসের মতো ভেসে যেতে চাই? নৌকার মতো। নৌকা যেমন দূর দেশে যায়, নৌকা যেমন দূর দেশে যায়, ঠিক সেরকম কবিরও ভেসে যেতে ইচ্ছা করে, দূর দেশে যাইতে ইচ্ছা করে কবিরও। দেখো অমনি করে যাই ভেসে মানে তারও দূরে চলে যেতে ইচ্ছা করে। দেখো এবার বলছে নতুন নগর বনে, মানে নতুন শহরে বা নতুন জায়গায় তিনি যেতে চান। নগর বন বলতে এখানে আসলে নতুন শহর বা নতুন জায়গা বোঝাচ্ছে। দূর সাগরের পারে জলের ধারে ধারে নারকেলের বনগুলি সব দাঁড়িয়ে সারে সারে। এখান থেকে লিখে রাখো যে নতুন নগরের বর্ণনা, নতুন নগরের বর্ণনা এই লাইনের পাশে লিখে রাখো। এখান থেকে শুরু হচ্ছে নতুন শহর বা নতুন নগরের বর্ণনা, মানে নতুন শহরটা কেমন হবে সেটা এবার তিনি বলছে যে নতুন দেশ বা নতুন শহরটা কেমন হবে। সেখানে দূর সাগরের পারে মানে দূর সাগরের তীরে জলের ধারে ধারে, জল মানে কি? পানি। নতুন সাগরের পারে জলের ধারে ধারে নারকেলের বনগুলি সব দাঁড়িয়ে সারে সারে। সেখানে কিসের বন আছে? নারকেলের বন। সারে সারে মানে কি? সারি করে। সারে সারে মানে সারি করে। দেখবে যে সাগরের তীরে নারকেলের বন থাকে না? দেখো পাহাড় চূড়া সাজে নীল আকাশের মাঝে। পাহাড় চূড়া বলতে কি বুঝো? পাহাড়ের যে চূড়া সেটা মনে হয় আকাশ পর্যন্ত চলে গেছে। পাহাড়ের চূড়া বলতে বুঝো একদম উঁচু যে জায়গাটা, পাহাড়ের যে উঁচু জায়গাটা, সেখানে পাহাড় যেন নীল আকাশের মাঝে, মানে পাহাড়টা যেন আকাশটাকে ছুঁয়ে গেছে। সেই নতুন দেশে এত সুউচ্চ পাহাড় থাকবে, ঠিক আছে? বরফ ভেঙে ডিঙিয়ে যাওয়া কেউ পারে তা না যে, বলছে সেখানে যে বরফ থাকবে, সেখানে বরফ জমে, সেই বরফ ভেঙে ডিঙিয়ে যাওয়া যাবে না। কেউ পারে না যে সেকুন বনের তলে, বনের তলে বলতে বনের নিচে, তলে শব্দের অর্থ হলো নিচে কিন্তু এখানে মাঝে বোঝাচ্ছে। তলে অর্থ হলো নিচে কিন্তু এখানে কি বোঝায়? মাঝখানে বোঝায়। মাঝখানে বোঝায়।
এবার বলছে সেখানে নতুন বনের তলে নতুন ফুলে ফলে, মানে সেখানে নতুন ফুল নতুন ফল থাকবে, নতুন পশু কত বেড়ায় দলে দলে, সেখানে দলে দলে নতুন পশু বেড়ায়, নতুন ফুল নতুন ফল, ফুল ফল পশু আন্ডারলাইন করে রাখো, সেখানে নতুন ফুল নতুন ফল নতুন পশু থাকবে। কত রাতের শেষে নৌকা যে যায় ভেসে, বাবা কেন আপিসে যায়। আপিস শব্দের অর্থ আসলে অফিস শব্দের, আপিস শব্দটা এসেছে অফিস শব্দ থেকে। অফিস শব্দের কি রূপ বলতো? অফিস শব্দের আঞ্চলিক কথ্য রূপ। অফিস শব্দের আঞ্চলিক কথ্য রূপ। অফিস শব্দের আঞ্চলিক কথ্য রূপ। বাবা কেন অফিসে যায়, যায় না নতুন দেশে, মানে বাবা কেন অফিসে যায়, যায় না নতুন দেশে, মানে এখানে দেখো নতুন দেশ বলতে বোঝাচ্ছে যে একটা তিনি নতুন জায়গায় যেতে চায়, তিনি যে ঘরে সীমাবদ্ধ, তিনি যে বিশ্ব সম্পর্কে জানতে পারেন না, সেই জিনিসটা তিনি এখানে প্রকাশ করছেন। তিনি একটা নৌকার সাথে তুলনা করছেন, যে নৌকা যেরকম ভাটার টানে দূর সাগরে বা দূর সাগরের পারে চলে যায়, সেখানে নতুন দেশে যেরকম পৌঁছে যায়, সেটা যেরকম কিনারা থাকে না, তিনি আসলে নতুন কোনো দেশে এরকম পৌঁছে যেতে চান বা নতুন কোনো দেশে তিনি চলে যেতে চান। ঠিক আছে, সেই দেশে কি থাকবে? সেই দেশে সুন্দর সুন্দর সাগর থাকবে, সাগরের তীরে নারকেলের যে গাছ, নারকেলের গাছের সারি থাকবে, সেখানে নতুন পশু নতুন মানুষ নতুন ফুল নতুন ফল থাকবে, সেখানে সুউচ্চ পাহাড় থাকবে। ক্লিয়ার? এখান থেকে তোমাদের অনুধাবনে আসতে পারে নতুন নগরটি দেখতে কেমন ছিল, বা নতুন নগর আসলে নতুন নগরের বর্ণনা আসতে পারে। ক্লিয়ার? এখান থেকে বুঝেছো? হ্যাঁ। আবার কবি কেন, মানে বাবা কেন অফিসে যায়, বাবা কেন হচ্ছে নতুন নগরে যাচ্ছে না বা নতুন কোনো দেশে যায় না কেন? এই যে দেখো, তিনি কিন্তু তার যে জানার ইচ্ছা, তার যে জানার ইচ্ছা সেই কথাটা কিন্তু এখানে প্রকাশ করছে। ক্লিয়ার? বুঝেছো? ওকে, এবার দেখো, এবার একটু কবিতাটা দেখো, এবার একটু কবিতাটা দেখো। দেখো, আমি কিছু লাইনের একটু হালকা করে ব্যাখ্যা লিখে দিই। প্রথম পেজে আসো, প্রথম পেজে আসো। লাইনটা বুঝেছো তো? কবিতা বুঝেছো? এবার দেখো, প্রথমেই বলছে যে নদীর ঘাটের কাছে নৌকো বাঁধা আছে, তার মানে তিনি নাইতে যখন যায় দেখি যে জলের ঢেউয়ে নাচে। তার মানে এখান থেকে আসতে পারে কবি প্রতিদিন কি দেখে, কবি নাইতে গিয়ে কি দেখে, এরকম প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, কবি নাইতে গিয়ে কি দেখে, এরকম প্রশ্ন আসতে পারে যে কবি নাইতে গিয়ে কি দেখেন, কবি নাইতে গিয়ে কি দেখেন। সেখানে তুমি বলবে যে এই যে নদীর ঘাটে নৌকো বাঁধা আছে, নৌকা সারি সারি করে বাঁধা, জলের ঢেউ নৌকা নাচে। তো কবি একদিন যে কি দেখছে, যে নদী হচ্ছে এই যে মানে ভাটার টানে দূরের দেশে চলে যাচ্ছে। ঠিক আছে, জানি না কোন দেশে পৌঁছে গেছে শেষে। এই লাইনগুলো দ্বারা আসলে কি বোঝায়? কৌতূহল বোঝায়। এই লাইনগুলোর পাশে লিখে রাখো কৌতূহল, এই দুটো লাইনের পাশে লিখে রাখো কৌতূহল, বা সেই এই দুটো লাইনেও লিখতে পারো, চারটা একসাথে লিখতে পারো। হ্যাঁ, এই দুটো দ্বারা আসলে কি বোঝায়? কৌতূহল প্রকাশ পাচ্ছে, যে থাকে কোথায় বা নতুন নগর বনে। ঠিক আছে, যে কবি কেন নতুন দেশ সম্পর্কে, এই যে ছেলেটির ধারণা কেমন, নতুন দেশ সম্পর্কে তার কিন্তু একটা ধারণা, মানে তিনি কিন্তু ভাবছে যে এই যে নৌকাটা ভাটার টানে চলে যাচ্ছে, সেটা মনে হয় কোনো একটা নতুন দেশে যাচ্ছে, সেই নতুন দেশটা কেমন হতে পারে সেটাই কিন্তু সে চিন্তা করছে, বা সেটা বিষয়ে কিন্তু তার একটা কৌতূহল প্রকাশ পাচ্ছে। সেই কৌতূহলটা কেমন, যে সেখানে এই যে ধরো যে নতুন দেশ কবিতায় প্রতিদিন নদীর ঘাটে এসে নৌকা যে বাঁধা থাকে সেটা সে দেখে যে মাঝ নদীতে মানে নদী বয়ে চলছে, ভাটার টানে নতুন কোনো দেশে হয়তো গিয়ে সেই নৌকাটা যাবে। তখন সেই অজানা সেই অজানা দেশ সম্পর্কে মনের মধ্যে যে তার এক ধরনের চিন্তা, মনের মধ্যে যে একটা কৌতূহল ইচ্ছা,
সেই ইচ্ছাটাই কিন্তু কবি এখানে প্রকাশ করছে। বা তুমি বলতে পারো যে সেখানে যে সারি সারি করে নারকেলের বন থাকবে, সেখানে উঁচু পাহাড় নীল আকাশের মাঝে সাজবে, নতুন নতুন ফুল ফুটবে, পশু দল বেঁধে ঘুরে বেড়াবে, নতুন দেশ সম্পর্কে যে এই যে কবিতার ধারণা কিন্তু ছেলেটির ধারণা কিন্তু এরকমই, বুঝলে? ক্লিয়ার? তার মানে যদি এই লাইনটা আসে নতুন দেশ সম্পর্কে ছেলেটির ধারণা কেমন, বা নতুন দেশ নাইতে গিয়ে নতুন দেশ কবিতায় ছেলেটি কি দেখে, ঠিক আছে, এই যে নৌকা যে মাঝ নদীতে এখন চলে গেছে সেটা কিন্তু সে দেখছে, সেটা বলছে। বা নতুন দেশ কবিতায় মানে ছেলেটির মনে কি স্বাদ জাগে, বলো তো? ছেলেটির মনে কি স্বাদ জাগে? নতুন নগর বনে যাওয়ার ইচ্ছা বা নতুন নগর বনে যাওয়ার স্বাদ জাগে। আবার যদি বলি পাহাড় চূড়া সাজে, নীল আকাশের মাঝে কি সাজে? পাহাড় চূড়া সাজে। নীল আকাশের মাঝে কি সাজে? পাহাড় চূড়া। আমি যদি বলি সেখানেতে কেমন মানুষ থাকে কেমন বেশ, এখানেতে নতুন দেশের প্রতি কৌতূহল প্রকাশ পেয়েছে। কি প্রকাশ পেয়েছে? কৌতূহল প্রকাশ পেয়েছে। কিসের প্রতি কৌতূহল? নতুন দেশের প্রতি কৌতূহল। কিসের প্রতি কৌতূহল? কৌতূহল। কৌতূহল বানান ভুল হয়েছে, কৌতূহল। নতুন দেশের প্রতি, এটা লিখতে পারো যে নতুন দেশের প্রতি কৌতূহল প্রকাশ পায়। ক্লিয়ার? এই যে দেখো তারপরের পেজে যাও, থাকি ঘরের কোণে, এখানে সংকীর্ণতা লিখে রেখেছো না? এখানে লিখতে পারো যে নিজের বাড়িতে আবদ্ধ থাকার কথা লিখে রাখো। নিজের বাড়িতে থাকি ঘরের কোণে, এই লাইনটা দ্বারা কি বুঝায়? থাকি ঘরের কোণে, নিজের বাড়িতে আবদ্ধ থাকে, এই লাইনটা দ্বারা কি বুঝায়? ঘুম থেকে উঠেছো এই জন্য খুব সম্ভবত। হ্যাঁ হতে পারে, এটা হতে পারে। থাকি ঘরের কোণে বলতে আসলে নতুন দেশ কবিতায় নিজের বাড়িতে যে আবদ্ধ থাকা, সে যে নিজের বাড়িতে, পরের পেজে যাও, পরের পেজের প্রথম দুই লাইন লিখে রাখতে পারো নিজের বাড়িতে আবদ্ধ থাকাকে বোঝায়। তারপরে তুমি লিখবে, ঠিক আছে, এই লাইন দুটো যদি আসে তাহলে কি লিখবে? যে নিজের বাড়িতে আবদ্ধ থাকার কথা বলেছে, নিজের বাড়িতে, হ্যাঁ টান দাও ওরকম করে, হ্যাঁ এইভাবে লিখে থাকি ঘরের কোণে, এই যে এই লাইন দ্বারা কি বুঝাই? এই লাইন দ্বারা বুঝাই নিজের বাড়িতে আবদ্ধ থাকা, নিজের বাড়িতে আবদ্ধ থাকার কথা বলেছে। ঠিক আছে, লিখেছ? আফসিন লিখো। না মাথায় থাকবে না, লিখেন। ও মাথা কয়েকদিন পর কাজ করবে না, সব যখন একসাথে পড়বে না। তার মানে দেখেন নিজের বাড়িতে আবদ্ধ থাকার কথা কিন্তু এখানে বলা আছে। যখন এই লাইনটা আসবে থাকি ঘরের কোণে বলতে কি বুঝাও, প্রথম জ্ঞানমূলক অংশে কি লিখবে? নিজের বাড়িতে আবদ্ধ থাকার কথা বলা আছে। তারপরে তুমি ব্যাখ্যা করবে যে নতুন দেশ কবিতায় প্রতিদিন সে ঘাটে এসে নৌকা দেখে, দেখে যে নৌকা ভাটার টানে মাঝ নদীতে চলে গেছে, বা নতুন কোনো দেশের অভিমুখে বা নতুন কোনো দেশের দিকে যাচ্ছে, কিন্তু ছেলেটির মনে সেই নতুন দেশের মানুষ সম্পর্কে কৌতূহল জাগে, তার মনে সাত জাগে নৌকার মতো, সেও ভেসে ভেসে নতুন দেশে যাবে, কিন্তু সে যেতে পারে না, সে নিজের ঘরের কোণেই আবদ্ধ থাকে, বা তাকে নিজের ঘরেই থাকতে হয়। তাই সে মানে খুব আক্ষেপ প্রকাশ করেছে, আন্ডারলাইন করে এটাও লিখে রাখো, আক্ষেপ প্রকাশ। আক্ষেপ প্রকাশ আমি এখানে লিখে দিচ্ছি, দেখো আক্ষেপ মানে কি? অনুশোচনা, মানে আফসোস, আক্ষেপ প্রকাশ। এই লাইনের পাশে লিখে রাখো থাকি ঘরের কোণে আক্ষেপ প্রকাশ পাচ্ছে, আক্ষেপ প্রকাশ লিখবে কিন্তু, থাকি ঘরের কোণে, ওই সেম লাইন, আক্ষেপ প্রকাশ। বুঝেছ? যদি বলে সাগর সম্পর্কে তার কেমন ধারণা ছিল? সাগর, যে সে সাগরের তীরে পৌঁছে যাবে, নতুন কোন সাগরের যে নৌকাটা পৌঁছে যাবে, সেখানে সাগরের দুই পাশে নারকেলের সারি সারি করে গাছ থাকবে, ঠিক আছে, দূর পর্যন্ত পারে। ক্লিয়ার?
যদি বলে যে নতুন পশু পাখি ঘুরে বেড়াচ্ছে, সেখানে যে নতুন পশু, ফুল, ফল, এগুলো বলতে কি বোঝায়? নতুন দেশ সম্পর্কে কল্পনা। এই 2 লাইনের পাশে লিখে রাখো নতুন দেশ সম্পর্কে কল্পনা। এই যে নতুন দেশে ফুল ফল দল বেঁধে পশুরা ঘোরে, এই 2 লাইনের পাশে লিখে রাখো নতুন দেশ সম্পর্কে কল্পনা। ক্লিয়ার? আমি যদি বলি বলো তো নতুন দেশ সম্পর্কে যে কবির ধারণা কেমন, তুমি লিখবে নতুন দেশ সম্পর্কে কবির ধারণা কৌতূহলপূর্ণ। কি পূর্ণ? কৌতূহলপূর্ণ, কারণ সে জানতে চায়। তারপরে তুমি লিখবে যে এই যে হচ্ছে নতুন দেশ কবিতায় কবি প্রতিদিন নদীর ঘাটে এসে নৌকা দেখে। আমি কিন্তু এটা লিখতে দেবো এখন যে নতুন দেশ সম্পর্কে নতুন দেশ কবিতার ছেলেটির ধারণা কেমন। তুমি এখন তারপরে লিখবে, আমি বলে দিচ্ছি একটু পর তোমরা লিখবে যে নতুন দেশ সম্পর্কে ছেলেটির ধারণা কৌতূহলপূর্ণ। নতুন দেশে কবিতায় ছেলেটি প্রতিদিন নদীর ঘাটে নৌকা দেখে। সে দেখে যে একসময় ভাটার টানে নৌকা বয়ে চলেছে মাঝ নদীতে, হয়তো ভাটার টানে নতুন কোনো দেশে সেই নৌকা চলে যাবে। ছেলেটি তখন সেই নতুন দেশ সম্পর্কে, এই যে নৌকা যে নতুন দেশে যাবে না, যে অজানা দেশে চলে যাবে, সে অজানা দেশটা কেমন হতে পারে সেটা সম্পর্কে সে কল্পনা করে। সে কল্পনা করে যে সে জলের ধারে দাঁড়িয়ে থাকবে, পানির ধারে, সেখানে সাগরের তীরে সারি সারি করে নারকেলের গাছ, অনেক উঁচু পাহাড় চূড়া সেখানে থাকবে, সেখানে নীল আকাশের মাঝে মানে পাহাড় চূড়া সাজবে, সেখানে নতুন ফুল, নতুন পশু দল বেঁধে ঘুরে ঘুরে বেড়াবে। নতুন দেশ সম্পর্কে তাহলে নতুন দেশ যে সম্পর্কে যে তার ধারণা, তাহলে এরকমই। বুঝতে পেরেছো? ক্লিয়ার? লিখো একটা অনুধাবন প্রশ্ন, লিখো যে নতুন দেশ কবিতায় নতুন দেশ সম্পর্কে ছেলেটির ধারণা কেমন ছিল। শুধু অ্যান্সার লিখো। আগে একটু এমসিকিউ বলো তো, নীল আকাশের মাঝে কি সাজে? বলেছি একটু আগে, নীল আকাশের মাঝে কি সাজে? পাহাড় চূড়া। কি সাজে? পাহাড় চূড়া সাজে নীল আকাশের মাঝে। এই লাইনটা ছিল, নীল আকাশের মাঝে কি সাজে? পাহাড় চূড়া সাজে। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত, এটা তোমরা পড়োনি, আগের দিন তো পড়ার কথা ছিল। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ছোটদের সংকলনের নাম কি? কৈশোরক। কি ছিল? কৈশোরক। নতুন দেশ কবিতার ছেলেটির বাবা কোথায় যায়? অফিসে যায়। অফিসে যায়। ভাটার টানে কি চলে? নৌকা চলে। নতুন দেশ কবিতায় পাহাড় চূড়া কোথায় সাজে? কোথায়? নীল আকাশের মাঝে। ঠিক আছে, নীল আকাশের মাঝে উল্লেখ করতে হবে। সারি সারি করে দাঁড়িয়ে কিসের বন? নারিকেল। নারিকেল, বাঁশবন তো নেই এখানে বাবা, নারিকেলের বন, সারি করে বাঁধা নারিকেলের বন। ঠিক আছে, ওই যে সাগরের তীরে সারি করে নারকেলের বন। নতুন দেশ কবিতার লেখক কে? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর ইংল্যান্ডে কি পড়ার জন্য গিয়েছিল বলো তো? ব্যারিস্টারি পড়ার জন্য। গুড। হ্যাঁ, এবার বলছে এবার করে ফেলো। নতুন দেশ কবিতায় নতুন দেশের বর্ণনা লিখো, বা নতুন দেশ সম্পর্কে ছেলেটির ধারণা কেমন ছিল। বই বন্ধ করো। ছেলেটির ধারণা কেমন ছিল? শুধু অ্যান্সার লিখো। সময় 6 মিনিট। দুটো লিখো, আরেকটা লিখবে থাকি ঘরের কোণে। এই কথাটি কেন বলা হয়েছে? কি বুঝিনি, কোথায় ছিল না আছে লিখবে, লাইনটা পড়ো।
আছে লিখো। হ্যাঁ, ওভাবেই লিখবে। সিকিউ এ যেরকম অনুধাবন লিখো সেভাবে কিন্তু লিখবে, অনুধাবন যেরকম করে লিখো।
লিখছো? শেষ করো তাড়াতাড়ি। থাকি ঘরের কোণে, এটা লিখো। থাকি ঘরের কোণে এই কথাটা কেন বলেছে? আরেকটা, দুটো লিখতে বলেছি। যেতে পারে না? তুমি চাইলে এখন দেশ বিদেশ ঘুরতে পারো, হয়তো পারো, অনেকে পারে না। সে ছোট মানুষ, সে চাইলেই তো নৌকার মতো ছুটে পালিয়ে যেতে পারে না সব ছেড়ে। থাকি ঘরের কোণে মানে নিজের ঘরে যে আবদ্ধ থাকে, সে তার নতুন দেশে যাইতে ইচ্ছা করে, তারপরেও তার নিজের ঘরে থাকতে, নিজের ঘরে আবদ্ধ থাকা বোঝায়। আগে এটুকু লিখবে, তারপর নতুন দেশ সম্পর্কে একটু লিখে তারপর লিখবে যে সে যে যেতে পারে না সেটা বলবে। আজকে আসলে কোচিংয়ে অনেক সান্নাটা, সবাই চুপচাপ। হুম, লেট কেন? তোমাদের কি আজকে ইংলিশ এক্সাম আছে? দেখো আজকে ক্লাসটা কিন্তু একটু রেকর্ডিং দেখে নিতে হবে, কারণ আজকে আমি নতুন দেশ পড়িয়েছি। ক্লিয়ার? ঠিক আছে, এটা কিন্তু তোমাদের উইকলি এক্সামে থাকবে। শেষ করো, শেষ করো, আবসেন্ট শেষ করো। আচ্ছা, ওটা হোমওয়ার্ক করবে, দাও। থাকি ঘরের কোণে এটা হোমওয়ার্ক করে নিও, খাতাটা দিয়ে দাও। আগে এটুকু বুঝি। প্রথমটা লিখেছো? শেষ? প্রথমটা এটুকু কেন? আগ্রহ আছে নতুন দেশ দেখার। সে সবসময় সংকীর্ণতা থাকে না, সে ঘরে আবদ্ধ থাকে। মোটামুটি হয়েছে। নতুন দেশ, এই যে নতুন দেশে যে যাবে সেটাও তো লিখেনি। বলেন কি দেন, কি অবস্থা? এরকম অবস্থা কেন? লেখার এই অবস্থা হবে? কৌতূহলপূর্ণ মানে কি? ওটা লিখতে হবে না? নতুন দেশ সম্পর্কে ছেলেটির ধারণা কৌতূহলী। ঠিক আছে, সেভাবে তার বাবা কোনো অফিসে যায় কেন, যায় না নতুন দেশে, এগুলো ভাবে কেন? এখানে কৌতূহলের কথা বলা আছে এরকম না। নতুন দেশ, নতুন দেশে পাহাড় থাকবে, সেখানে সারি সারি করে নারকেল গাছ থাকবে, এগুলো কিন্তু বলা ছিল। ক্লিয়ার? মানে দেখো একদমই এলোমেলো লিখেছো। প্রথম থেকে আরেকবার দেখো নতুন দেশ কবিতাটা। আমি বারবার বলছি, তোমরা কেন বারবার ভুল করছো আমি বুঝছি না। তুমি একটু দেখো, খেয়াল করো। নতুন দেশ কবিতা যেটা, যে প্রথমে রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন যে যে তিনি হচ্ছে প্রত্যেক দিন যখন নদীর ঘাটে যায় তখন সেখানে কি দেখে, যে সারি করে নৌকা বাঁধা। দেখো নদীর ঘাটের কাছে মানে নদীর তীরের কাছে তিনি দেখে নৌকো বাঁধা আছে, মানে নৌকোগুলো বাঁধা আছে। নদীতে নাইতে যখন যায়, মানে যখন তিনি গোসল করতে যায় তখন দেখে জলের ঢেউ নাচে, মানে নৌকাগুলো জলের ঢেউ সেখানে নাচে। আজ গিয়ে সেইখানে, মানে একদিন তিনি সেখানে গিয়ে দেখছে, দেখি দূরের পানে, মানে দূরের দিকে, পানে মানে দিকে চেয়ে তিনি দেখছে, দেখি দূরের পানে মাঝ নদীতে নৌকো কোথায় চলে ভাটার টানে। ভাটার টানে নৌকা এখন কোথায়? মাঝ নদীতে। মাঝ নদীতে, এটাও কিন্তু এমসিকিউ আসতে পারে যে নৌকা ভাটার টানে কোথায় চলে যায়? মাঝ নদীতে চলে যায়। জানি না কোন দেশে পৌঁছে যাবে শেষে, মানে সে আসলে জানে না, তার কৌতূহল যে এই যে নৌকা যে ভাটার টানে চলে যাচ্ছে মাঝ নদী বরাবর, তারপরে নৌকাটা কোথায় চলে যাবে সে আসলে সেটা জানে না। কৌতূহল প্রকাশ পাচ্ছে, নতুন দেশের প্রতি কৌতূহল। জানি না কোন দেশে পৌঁছে যাবে শেষে। তারপরে বলছে দেখো যে সেইখানেতে কেমন মানুষ থাকে কেমন বেশে, মানে নতুন দেশের মানুষ কেমন, সেখানকার ট্রেডিশন সংস্কৃতি, সেখানকার মানুষ জামা কাপড় কেমন পরে, মানে নতুন দেশের প্রতি কৌতূহল প্রকাশ পাচ্ছে। পরের পেজে যাও। থাকি ঘরের কোণে,
থাকি ঘরের কোণে সাত জাগে মোর মনে অমনি করে যাই ভেসে নতুন নগর বনে। মানে কবির মনে, কবি থাকি ঘরের কোণে কেন বলছে, তিনি বলে যে আমি নিজের বাসায় সীমাবদ্ধ বা আবদ্ধ থাকি, আমি নতুন দেশে যেতে পারি না, কিন্তু তার যে নতুন দেশে যাওয়ার ইচ্ছা জাগে তিনি সেই কথা এখানে প্রকাশ করছে যে আমি নতুন দেশে নগর বনে যেতে চাই। সেই নতুন দেশটা কেমন হবে, সেই নতুন দেশের কথা তিনি বলছে দূর সাগরের পারে জলের ধারে ধারে, সেখানে সাগর থাকবে, সেখানে পানির ধারে ধারে নতুন নতুন নারকেলের গাছ সারি সারি করে থাকবে সেখানে। তারপরে তিনি বলেছে দেখো পাহাড় চূড়া সাজে নীল আকাশের মাঝে, এটা খুব ইম্পর্টেন্ট এমসিকিউ, নীল আকাশের মাঝে কি সাজে, পাহাড় চূড়া সাজে, নীল আকাশের মাঝে কি সাজে, পাহাড় চূড়া, পাহাড় চূড়া গোল করে রাখো বা হাইলাইট করে রাখো, পাহাড় চূড়া কোথায় সাজে, নীল আকাশের মাঝে, সেখানে বরফ ডিঙিয়ে যাওয়া কষ্টকর। মানে তিনি সেই নতুন নগর বনের বর্ণনা দিচ্ছে, যে কল্পনা করছে যে সেই নতুন নতুন শহর বা নতুন দেশ কেমন হতে পারে। তো সেখানে তিনি বলছে যে কোন সে বনের তলে নতুন ফুলে ফলে, সেখানে নতুন ফুল থাকবে, সেখানে নতুন ফল থাকবে, সে কথাটা তিনি বলার চেষ্টা করছেন। সেখানে নতুন ফুল নতুন ফল থাকবে, সেখানে বনটা কেমন হবে সেটা তিনি বর্ণনা করার চেষ্টা করছে। সেখানে পশুরা ঘুরে বেড়াবে, অজানা পশু সেখানে ঘুরে ঘুরে বেড়ায়, দেখো বেড়াই দলে দলে, কত রাতের শেষে নৌকা যে যায় ভেসে, মানে কত দিন লাগে সেই বনে যেতে, নতুন দেশে যেতে, তার সেটাও একটা কৌতূহল জাগে। আর তার বাবা অফিসে যায়, নতুন নগর বনে যায় না। এবার দেখো শব্দ অর্থ আর টিকা দেখো, শব্দ অর্থতে বলছে ভাটা অর্থ কি, চাঁদ এবং সূর্যের যে শক্তির আকর্ষণে যে সমুদ্র বা নদীতে যে পানি বেড়ে যায় সেটাকে আমরা বলি জোয়ার, আর যখন পানিটা কমে যায় তখন সেটাকে আমরা বলি ভাটা। আফিস কি, আফিস হলো অফিস শব্দের একটা কথ্য রূপ বা বলার ভাষা শুধু হলো অফিস। পাঠের উদ্দেশ্য কি হতে পারে, শিক্ষার্থীদের অনুসন্ধিচ্ছা, অনুসন্ধিচ্ছা বলতে কি বোঝায়, কোনো কিছু জানার ইচ্ছা, লিখে রাখো, অনুসন্ধিচ্ছা অর্থ হলো কোনো কিছু জানার ইচ্ছা বা অজানাকে জানার ইচ্ছা, তাই লিখে রাখো অজানাকে জানার ইচ্ছা, অজানাকে জানার ইচ্ছা, অনুসন্ধিচ্ছা। কল্পনা শক্তি মানে নতুন জগৎ কেমন হবে সেই কল্পনা শক্তি এবং সৃজনশীলতা, মানে তিনি যে নিজে নিজে সৃজনশীল বা ক্রিয়েটিভ একটা চিন্তা করছে যে নতুন নগরটা এরকম হবে, তার মানে অনুসন্ধিচ্ছা, কল্পনা শক্তি এবং সৃজনশীলতা জাগ্রত করা। পাঠ পরিচিতিটা দেখো, রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠ, আন্ডারলাইন করে রাখো, সহজ পাঠ, এটা হাইলাইট করো, সহজ পাঠ গ্রন্থের প্রথম ভাগ থেকে নেওয়া হয়েছে, আন্ডারলাইন করো প্রথম ভাগ, সহজ পাঠ গ্রন্থের প্রথম ভাগ থেকে নেওয়া হয়েছে। অনলাইনে কেউ নেই। এই কবিতায় অজানাকে জানার যে একটা সীমাহীন কৌতূহল, অজানাকে জানতে চায়, আর হচ্ছে প্রকৃতির যে সকল রহস্য উন্মোচন করা। অ্যাটেন্ডেন্সগুলো দিয়ে দাও। তুমি কি সাদের বোন? তোমরা কি টুইন? তোমরা টুইন? তুমি সাদের বোন না? ও তো বোন। না না, আমি সাদের কথা বলছি। তোমরা তো দুইজন একই ক্লাসে, তাই তো? ও 7 তো 6-এ, ও হ্যাঁ সরি 7 তো 6-এ, তুমি 7। আচ্ছা দেখো, যেটা আমি বলছিলাম যে এই যে তার মানে দেখো এই কবিতায় অজানাকে জানার যে একটা কৌতূহল এবং প্রকৃতির সকল রহস্য যে সে উন্মোচন করতে চায়, প্রকৃতি সম্পর্কে জানতে চায়, তার অপার আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা মানে ইচ্ছা, ইচ্ছার কথা এখানে প্রকাশ হয়েছে। ভাটার টানে কিন্তু ঘাটে যে নৌকা, সে নৌকা যে মাঝ নদীতে পেরিয়ে কোথায় যেন পৌঁছাবে তার কিন্তু ঠিক নেই, তিনি বলছে হয়তো নতুন কোনো দেশে বা নতুন পরিবেশে গিয়ে সে পৌঁছাবে, সেটা বলছে। সে সব প্রশ্নের উত্তর জানতে কৌতূহল জাগবে যে কারোরই, হয়তো কোনো অসীম সৌন্দর্য, অজানা আনন্দ বা অপার বিস্ময়, অপার বলতে বোঝায় সীমাহীন, সীমাহীন বিস্ময় প্রকাশ পায় এখানে, যে একটা জানার ইচ্ছা, তার জন্য অপেক্ষা করে আছে। অজানার প্রতি ব্যাকুলতা শিশুরা মানে তার মধ্যে মানে সবার মধ্যেই দেখাতে চায়, এই যে তার যে একটা অজানার প্রতি, অজানার বা অদেখা যে বিষয়গুলো সেগুলোর প্রতি যে একটা আগ্রহ বা আকাঙ্ক্ষা এখানে প্রকাশ পায়। রবীন্দ্রনাথ ঠাকুর এখান থেকে গত ক্লাসে আমি একসাথে রিলেট করে পড়িয়েছিলাম কাবলিওয়ালার সাথে, তো সেখান থেকে আরেকবার বলে দিচ্ছি। রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ব সাহিত্য অঙ্গনে সম্মানের মানে তাকে সবাই সম্মানের আসনে একটা অধিষ্ঠিত করে তাকে বিশ্বকবি বলে। বিশ্বকবি তিনি জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম হচ্ছে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মায়ের নাম কি ছিল বলো? সারদা দেবী। মায়ের নাম কি? সারদা দেবী, ঠিক আছে। আর তিনি জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। কততম সন্তান ছিল তিনি? 14, ঠিক আছে, 14তম।
এবার দেখো 17 পরিচ্ছেদ। দেখো আধুনিক বাংলা কবিতার ধারায় নতুন যুগের প্রবর্তক তিনি, তার মানে আধুনিক গদ্যের জনক তিনি। তিনি 15 বছর বয়সে তার বনফুল কাব্যগ্রন্থ প্রথম প্রকাশিত হয়। কত বছর বয়সে? 15 বছর বয়সে। কোন কাব্যগ্রন্থ? বনফুল কাব্যগ্রন্থ। এছাড়া গীতাঞ্জলি কাব্য এবং তার বা সং অফারিংস যেটাকে বলা হয়, এটা কিন্তু ডব্লিউ.বি. ইয়েটস বা উইলিয়াম বাটলার ইয়েটস এর সহায়তায় তিনি এটা অনুবাদ করেন। এখানে লেখা নেই যদিও। 1913 সালে তিনি সাহিত্যে, লিটারেচারে কিন্তু তিনি নোবেল পেয়েছিলেন। এছাড়া মানসী, সোনার তরী, চিত্রা, খনিকা, বলাকা এগুলো তার কাব্যগ্রন্থ। আর শিশুদের জন্য তিনি লিখেছেন শিশু ভোলানাথ, খাপছাড়া। ঠিক আছে। এছাড়া তিনি 2টা প্রতিষ্ঠান গড়ে তোলেন, একটা হচ্ছে বিশ্বভারতী আর একটা হচ্ছে শান্তিনিকেতন। এখান থেকে এইটুকু পড়লেই মোটামুটিভাবে কভার হয়ে যাবে। এই হচ্ছে আপনাদের আগামী দিনের পড়াশোনা। আগামী দিন সিকিউ এর ফরম্যাটটা নিয়ে আরেকটু আলোচনা করব। এগুলো আপনাদের সিলেবাসে আছে। এখন আমি কাবলিওয়ালা থেকে আরেকটু সামারাইজ করে দিচ্ছি, সেখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে। আর এখান থেকে অলরেডি বললাম যে নতুন দেশ কেমন বা নতুন নগর সম্পর্কে কবির ধারণা কেমন, তিনি কেন থাকি ঘরের কোণে এই কথাটা কেন বলেছেন, এগুলো অনুধাবনে আসতে পারে। আর কাবলিওয়ালা থেকে কি আসতে পারে, যে রহমতকে কেন কারাবরণ করতে হয়েছিল বা তাকে কেন ধরে নিয়ে গিয়েছিল পুলিশ। ঠিক আছে, এটা বলতে পারো যে রহমতকে কেন কারাবরণ করতে হয়েছিল, বা রহমত সম্পর্কে এই যে মিনির মায়ের মনে কেন ভয় ছিল, কারণ অপরিচিত মানুষ, সেই জন্য কিন্তু ভয় ছিল যে রহমত একজন নিতান্তই অপরিচিত মানুষ ছিল, এই জন্য কিন্তু মিনির মায়ের মনে ভয় ছিল। তারপরে তুমি একটু এক্সপ্লেন করবে, আমি শুধু জ্ঞানমূলক অংশটুকু বলে দিচ্ছি। তাহাদের পুরাতন আলাপ জমিতে পারিল না, এই কথাটা কেন বলা হয়েছিল? আফসেন, মনোযোগ দাও। কারণ এখন মিনি অনেক বয়সে বড় হয়ে গিয়েছে, তাই তো তাদের কিন্তু পুরনো আলাপটা আর এখন জমলো না, কারণ অনেক বছর কারাগারে থাকার পর কিন্তু রহমত ফেরত এসেছিল, এজন্য কিন্তু তাদের আলাপ আর কি হলো না, তাদের আলাপ আর জমলো না, এই কথাটা বলতে পারো। সেই হস্তচিহ্ন আমার মিনিকে স্মরণ করিয়া দিল, তার মানে কি সেই হস্তচিহ্ন আমার মিনিকে স্মরণ করে দিল। ওই যে রহমত যে একটা মলিন কাগজে, ময়লা কাগজে, যে তিনি যে যখন মেয়া বেচতে আসতো কলকাতায়, তার মেয়ের যে হাতের ছাপ থাকতো, সেই ছাপ কিন্তু দেখেই কিন্তু রহমতের যে মেয়ের কথা, সেই মেয়ের হাতের ছাপ দেখেই কিন্তু লেখকের তার মেয়ের কথা মনে পড়েছিল। ঠিক আছে, তিনি সেই কথা বলেছে। বা মিনি কাবলিওয়ালাকে দেখে ভয় পেয়েছিল কেন বলো তো? কাবলিওয়ালার যে অদ্ভুত ধরনের সাজ বা অদ্ভুত ধরনের পোশাক ছিল, সেই অদ্ভুত ধরনের পোশাক দেখে কিন্তু ভয় পায়। তারপর তুমি কাবলিওয়ালার বর্ণনা দিবে যে তিনি লম্বা, অনেক বেশি লম্বা ছিল, তারপরে পাজামা বা এরকম বড় জামা কাপড় পরতো, পাগড়ি পরতো, ঝুলি থাকতো তার কাছে, ঢিলা কাপড়, মাথায় পাগড়ি, তার কাছে একটা ঝুলি থাকতো, সেই জন্য কিন্তু মিনি ভয় পেত। তো আমি তো সওদা করতে আসিনি, কেন এই কথাটা বলা হয়েছিল বলো তো? রহমত কিন্তু এই কথাটা বলেছিল। কেন বলেছিল? তিনি যে জেল থেকে ছাড়া পাওয়ার সময় বাদাম কিশমিশ নিয়ে মিনিকে দেখতে আসে, তখন যখন মিনির বাবা তাকে মানে তাড়িয়ে দেয় এবং তাকে যে বাদাম কিশমিশের জন্য পয়সা দিতে যায়, তখন কিন্তু রহমত এই কথা বলেছিল। ক্লিয়ার? তো কেন বলে যে আমি, কারণ তিনি আদরের থেকে বা ভালোবাসা থেকে কিন্তু সেগুলো দিতে এসেছিল, মিনির সাথে দেখা করতে এসেছিল, সেই জন্য বলে। মিনি খোলা জানলা রেখে কেন জানলার দিকে, মানে খেলা রেখে কেন জানলার দিকে ছুটে যেত? কাবলিওয়ালার কারণে। এরকম প্রশ্নগুলো তোমাদের আসতে পারে। মিনির বাবা প্রথমে কেন রহমতকে চিনতে পারলো না? কারণ অনেক বছর কেটে গেল, আগের মতো সে আর হাসছে না, তার ঝুলিটা নেই, আগের মতো লম্বা কাপড় নেই, পাগড়ি নেই। ঠিক আছে, বুঝেছো? ক্লিয়ার? তো এগুলো তোমাদের এখান থেকে প্রশ্ন আসতে পারে। আগামী দিন একটু প্রিপেয়ার থাকবে, দুইটাই পড়ে আসবে, আমি এমসিকিউ বা অনুধাবন পরীক্ষা নিতে পারি। ওকে, এম আই ক্লিয়ার? ওকে, আগামী ক্লাসে দেখা হচ্ছে। হ্যাঁ, কাবলিওয়ালা আর নতুন দেশ আজকে যেটা পড়িয়েছি, আজকের ক্লাসটা রেকর্ডিং তোমার দেখতে হবে, বুঝেছো? ওকে, হ্যাঁ হ্যাঁ, আজকে আফটারনুনেও বাংলা ক্লাস আছে, তুমি কি আসবে সেখানে? ওকে, সেটাই বললাম, সেই ক্লাসে কি তুমি থাকবে? হাই, বাহ, অনেক স্টুডেন্ট। আরেকটা কই? ছেড়ে আমাদের কাছে একটা টেস্ট ছিল, তাই না? আমরা শুধু প্রেজেন্টের কথা বলছিলাম, শুধু প্রেজেন্ট থেকে দিব, রাইট?
হ্যাঁ শুধু প্রেজেন্ট থেকে দেবে বলছো। হুম হুম তোর চোখের নিচে গ্লিটার পেন দিয়ে একটা দাগ আছে। আমার খুব ভালো লাগে। What do you do? না। এরকম স্ট্যাটাস আমি জানি কি আমি জানি না আমি জানি না। আমার এখন আমরা স্কুল যাই সকাল 5টা বাজে উঠছি। 5টা বাজে কে বুঝি 5টা বাজে থেকে কর আনসার কর 5 মিনিট। রিসেন্টলি আরে ফোনই নাকি না ভাবি রিয়েন্টলি না কিছু আছে বলে কেমনে মানে হচ্ছে ঠিক আছে dash is leisure aside ওই যে লাস্টে টু দেয়া আছে
দ্রুত আমি জানতাম না বাসা দিয়ে তো তার জন্য তিন মিনিট ওটা leisure what is leisure is capabilities না 2 মিনিট আছে শেষ করো হয়ে গেলে রিভিশন করো হয়েছে অ্যানসার করো লাস্ট মিনিট দ্রুত যেমন আমি তোমার দিকে আছি চাল দিচ্ছে আল্লাহ দেখি যদি করো এই সব শেখানোর পরে যদি শেষ বয়সে সেই কথাবার্তা বলো জানুয়ারি মাসেই থাক ব্রেনে এত প্রেশার দিও না খেয়াল করে দিকে আচ্ছা দেখো কিভাবে একটা রাইট ফর্মস অফ ভার্বের প্যাসেজ সলভ করতে হয় কোন এখন কিভাবে ওই ক্লাসেই মেন সবকিছু যা বলার বলছিলাম ঠিক আছে তার আগে ক্লাসে বেসিক কথাবার্তা বলছিলাম এখন একটা রাইট ফর্মস অফ ভার্বের প্যাসেজ কি দেখে সলভ করতে হয় কোন জিনিসগুলো মাথায় রাখতে হয় কোন জিনিসগুলো অ্যাভয়েড করে চলে যেতে হয় ঠিক আছে আচ্ছা খেয়াল করো প্রথমে যখন রাইট ফর্মস অফ ভার্বস প্যাসেজটা পড়বা আগে খুঁজবা যে সেন্টেন্সগুলো কোন টেন্সে থাকতে পারে ঠিক আছে আচ্ছা খেয়াল করি কোন টেন্সে থাকতে পারে এখানে বলছে রামিন ড্যাশ টু গ্যাদার এক্সপিরিয়েন্স ফ্রম হিজ কারেন্ট ওয়ার্ক প্লেস কারেন্টের কথা বলতেছে তার মানে কি ইন প্রেজেন্ট প্রেজেন্ট কারেন্ট মানে কি ওইটা তখন চলতেছে কন্টিনিউয়াস রাইট আচ্ছা এবার খুঁজতে হয় আবার পার্সনটা কি আছে পার্সন কি আছে এখানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার রাইট তার মানে কি এখানে ট্রাই দেয়া আছে না থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তাহলে কি হবে এখানে ইজ ট্রাইং আচ্ছা
আচ্ছা, তারপর এদিকে এদিকে তারপরে তারপরে খুঁজতে হয় যে আমি যে আইডেন্টিফাইং ওয়ার্ডস গুলো দিছিলাম না কিছু, ওই যে উনওয়ার্ড ডগস, তারপর ডিএন পিআইআর জেএলআর যে এগুলো দিছিলাম না, ওইগুলো কোথাও কিছু আছে কিনা। এখানে দেখো একটা ওয়ার্ড আছে রিসেন্টলি। রিসেন্টলি থাকলে ওই সেন্টেন্সটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ঠিক আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে এটা কি হবে, হ্যাজ জয়েন্ড। আচ্ছা, তারপরে সিন্স লাস্ট ডিসেম্বর হি ড্যাশ কোয়াইট এফিশিয়েন্টলি ওয়ার্ক হচ্ছে আমার ক্লু। এখন আমি বলছিলাম যে সিন্স থাকলে, তারপরে যদি সময়ের উল্লেখ থাকে বা ফর থাকলে, তারপরে যদি ডিউরেশন থাকে, তাহলে ওইটা হয়ে যায় হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে হবে হচ্ছে হি হ্যাজ বিন ওয়ার্কিং। আচ্ছা, তারপরে আছে হচ্ছে রেগুলারলি। রেগুলারলি আমাদের আইডেন্টিফাইং ওয়ার্ড ডান তীরের মধ্যে ছিল, তার মানে কি আমার অপশন কি আছে, পুট। তাহলে হি ইজ। আচ্ছা, তারপরে এভরিডে হি ড্যাশ হিজ ওয়ার্ক বিফোর এভরিথিং। এভরিডে, এভরিডে, এভরি টাইম, এভরি উইক, এভরি ইয়ার, এভরি মান্থ থাকলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, তাহলে হি পুটস। এটা হচ্ছে ফুল অ্যান্সার। কার কয়টা গেছে? আপনি কয়টা গেছে? কয়টা গেছে? সবগুলো ভুল। আচ্ছা, আমি তোমাদেরকে সবগুলো রুল দিছিলাম, একটু কেয়ারফুল পড়ছি আমার সাথে। খুব কঠিন ছিল এই প্যাসেজটা সলভ করা, সব সামনে দেয়া আছে, এই যে সব সামনে দেয়া আছে। উনার দিকে রিসেন্টলি ছিল এটা। হ্যাঁ বাবু, ঠিক আছে। ফার্স্ট ইনডিফিনিটিভ স্ট্রাকচার সবাই জানি। ডিড ইট। যদি বি ভার্ব দিয়ে করি, হি ওয়াজ আ স্টুডেন্ট। যদি হ্যাভ ভার্ব দিয়ে করি, হি। ক্লিয়ার, বুঝা গেছে? যদি মডেল দিয়ে করি, মডেল এই এক্সাম্পলগুলো তুলে রাখো, ঠিক আছে? এক্সাম্পলগুলো পরে এই এক্সাম্পলটা আমি পরের পর ডু হইল এই ছিছিস আর পুরা
আচ্ছা ওটা কারণ আছে বলতেছি তুমি না। ডান। আচ্ছা এবার এটা বুঝাই, এই ওয়ার্ডগুলো থাকলে আমরা ধরে নিব হচ্ছে সেন্টেন্সটা কোন টেন্সে আছে, পাস্ট ইনডেফিনাইট, পাস্ট ইনডেফিনাইট, ঠিক আছে। আচ্ছা কোনটা কোনটা, ওয়াই ফর ইয়েস্টারডে, এ ফর এগো, লং এর, আচ্ছা লং এও কেন লিখছি, এই লং এর হচ্ছে এলো ধরছি, ঠিক আছে ওইটা ধরে নিই, ক্লিয়ার। আচ্ছা আর হচ্ছে লাস্ট অর প্রিভিয়াস প্লাস ডে, যেমন লাস্ট ডে, প্রিভিয়াস ডে, লাস্ট মান্থ, প্রিভিয়াস মান্থ, যে কোনো একটা থাকলে, ঠিক আছে। এগুলো থাকলে আমরা কি জানবো, ওই সেন্টেন্সটা কি পাস্ট ইনডিফিনাইট। তখন আমাদের স্ট্রাকচারটা কি হবে, এইটা। আর এক্সাম্পল কোনগুলা, এইগুলা, ঠিক আছে। অ্যান্সার করার নিয়ম হচ্ছে আগে চিনতে হবে তারপর অ্যান্সার করতে হবে, ঠিক আছে। চেনার উপায় হচ্ছে এইগুলা, আর অ্যান্সার করব উপায় হচ্ছে এইগুলা। হুম, হ্যাঁ পড়াবো তো, এটাকে শেষ করে নিই যদি টাইম থাকে ইনশাল্লাহ। আচ্ছা যেটা বলতেছিলাম, আগে চিনবা এইগুলা দিয়ে, ঠিক আছে। চেনার পরে তারপরে স্ট্রাকচার অনুযায়ী অ্যান্সার করবা, বুঝা গেছে? ক্লিয়ার সবাই? ক্লিয়ার? আচ্ছা একে তো একটাও পারো নাই আজকের টেস্টে। হুম এটা আমরা সবাই জানি পাস্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচারটা কি, সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়্যার প্লাস ভি1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, রাইট? মনে আছে না? মনে আছে না মনে নাই? তাহলে আজকে ভুল করতাম না তাহলে। He was an average student, he that tried to improve, ঠিক আছে। আচ্ছা এটা পাস্ট না, আমি বুঝতেছি না, রাইট? আচ্ছা তার মানে কেউ যদি পাস্টে এভারেজ স্টুডেন্ট হয়, ঠিক আছে, সে তাহলে কখন ইমপ্রুভ করার ট্রাই করবে, পাস্টে। তাহলে তখন কন্টিনিউয়াস না, এটা পাস্টে ইমপ্রুভ করার ট্রাই করতেছে না, কি পাস্টে কন্টিনিউয়াস করবে, তাহলে এটার অ্যান্সার কি হবে, ওয়াজ ট্রাইং। এভাবে বুঝতে পারছো? এইগুলোর কোনো আইডেন্টিফাইং ওয়ার্ডস করতে হবে না, এগুলো জাস্ট খেয়াল করবে প্যাসেজটা পাস্টে আছে নাকি প্রেজেন্টে আছে, তারপর সেন্টেন্সটা পড়বা। সেন্টেন্সটা পড়ার পর যদি মনে হয় সেন্টেন্সটা কন্টিনিউয়াস ফর্মে আছে তাহলে ওইটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। বুঝা গেছে? ক্লিয়ার? হ্যাঁ প্রেজেন্ট কন্টিনিউয়াসে তো আমি আইডেন্টিফাইং ওয়ার্ডস দিছিলাম, ওই যে ডান পেজ যেটা ডিএন পিআইআর, এখন এইটা নাই, ঠিক আছে। না থাকার ফলে আমরা কি করব, আমরা দেখব পুরো প্যাসেজটা কোন টেন্সে আছে, ঠিক আছে।
প্যাসেজটা কোন টেন্স আছে কেমনে চিনবো? পাস্ট ইনডিফিনাইটে যদি কোনো আইডেন্টিফায়ার ওয়ার্ডস দিছি না, ওই টাইপের কিছু, ইয়েস্টারডে, লাস্ট ডে, এগো যদি থাকে, ঠিক আছে, তাহলে চিনলাম কি প্যাসেজটা হচ্ছে পাস্টে আছে। ক্লিয়ার? আচ্ছা, অ্যানসার করার সময় খেয়াল করব যে সেন্টেন্সটা ওইটাকে কোনো কন্টিনিউয়াস কাজ বোঝাচ্ছে নাকি ইনডিফিনাইট কাজ বোঝাচ্ছে। ক্লিয়ার? কন্টিনিউয়াস কাজ বোঝাইলে কি হবে? পাস্ট কন্টিনিউয়াস। ক্লিয়ার? বুঝা গেছে? আচ্ছা, পাস্ট পারফেক্টে যাই আমরা। পাস্ট পারফেক্ট চেনার সবচেয়ে ভালো উপায় হচ্ছে এর পেয়ার খোঁজা। ঠিক আছে? পাস্ট পারফেক্ট চেনার সবচেয়ে ভালো উপায় হচ্ছে এর পেয়ার খোঁজা। পাস্ট পারফেক্টকে সবসময় পেয়ার করে দেওয়া হয়। কার সাথে পেয়ার করা হয়? স্যার পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউয়াস না বলি কেন? সারা জীবনের সূত্র কি জীবনে ইংলিশে টেন্স তোমার খেয়াল করো, এই ইনডিফিনাইটের সাথে কোন একটা সেন্টেন্সে, ঠিক আছে, যদি দুইটা টেন্স থাকে, যেমন এটা, খেয়াল করো এটা কোন টেন্সে আছে? স্ট্রাকচার দেখে বলো তো এটা কোন টেন্সে আছে? এই সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট, পাস্ট ইনডেফিনাইট, পাস্ট ইনডেফিনাইট, ঠিক আছে, কিসে আছে? পাস্ট ইনডেফিনাইট। আচ্ছা, তাহলে এর সাথে পেয়ার করা হয়েছে এই সেন্টেন্সটাকে না, তাহলে সেকেন্ড সেন্টেন্সটা হবে কি? পাস্ট পারফেক্ট। কি হবে? পাস্ট পারফেক্ট। তাহলে এটার অ্যান্সার কি হবে বলো তো? পিটাবো, ঠিক আছে। আর পাস্ট পারফেক্টের স্ট্রাকচার আমরা সবাই জানি কি? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 প্লাস অবজেক্ট। সো খেয়াল করবা কোনো প্যাসেজে আগের সেন্টেন্সটা যদি পাস্ট ইনডিফিনাইট হয়, তার সাথে যদি একটা সেন্টেন্স পেয়ার করা থাকে, তাহলে পরের সেন্টেন্সটা কি হবে? পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট। আগেরটা পাস্ট ইনডিফিনাইট হলে পরেরটা পাস্ট পারফেক্ট, আগেরটা পাস্ট পারফেক্ট হলে পরেরটা পাস্ট ইনডিফিনাইট। ক্লিয়ার? ক্লিয়ার? দুইটার মধ্যে একটা যদি ইনডিফিনাইট হয় আরেকটা কি হবে? পারফেক্ট। একটা পারফেক্ট হলে আরেকটা ইনডিফিনাইট। ক্লিয়ার? এটা শুধু পাস্টের ক্ষেত্রে। বুঝা গেছে? হয়েছে? আচ্ছা, লাস্ট কন্টিনিউয়াস। কি না স্যার কথা বন্ধ। মানে কি এই তো স্যার এটা মেবি তো হ্যান্ডরাইটিং প্রোডাক্টিভ ওয়ার্ক হ্যাঁ হ্যাঁ পারফেক্ট কন্টিনিউয়াস স্ট্রাকচার এটা। আর কেমনে চিনবে একটা সেন্টেন্স পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস? ওই যে পাস্ট কন্টিনিউয়াস যেভাবে বের করব, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসও সেভাবে বের করব। ক্লিয়ার? বুঝা গেছে? আচ্ছা, প্যাসেজ যদি পাস্টে থাকে, আর যেমন এটা, খেয়াল করো ফার্স্ট সেন্টেন্সটা কোন টেন্সে আছে? এইটুকু পাস্ট ইনডেফিনাইট, পাস্ট ইনডেফিনাইট, পাস্ট ইনডেফিনাইট আছে না এটা? আচ্ছা, চিনে গেছি। তাহলে পুরো প্যাসেজটা কিসে আছে? পাস্টে। চিনে গেছি না? পাস্টে আছে পুরো প্যাসেজটা। আচ্ছা, এখন দেখো সিন্স, স্যার একটা রুল আছে না যে পাস্টে থাকা ওয়ার্ডটা প্রেজেন্ট না ওইটা মাত্র একটু আগে শেখাইলাম, পাস্ট ইনডেফিনাইট, পাস্ট পারফেক্ট। না না প্রেজেন্ট আর পাস্ট না প্রেজেন্ট ফিউচার কিছু মিলায় না, কিছুই নেই এরকম দুনিয়াতে, ঠিক আছে? আচ্ছা, খেয়াল করো, আমি চিনছি যে পুরো প্যাসেজটা পাস্টে আছে, চিনছি না? কারণ ফার্স্টটা কিসে আছে? পাস্ট ইনডেফিনাইট আছে, রাইট? আচ্ছা, এখন দেখো সিন্স, এটা তো 4 নাম্বার 2 দিছেন আল্লাহ রে, আচ্ছা হ্যাঁ,
এখন সিন্স প্লাস সময় থাকলে ওইটা কি হয় পারফেক্ট কন্টিনিউয়াস হয় না দেখছি না প্রেজেন্টের সময় আমরা আচ্ছা এখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস তো হবে না কেন হবে না কারণ প্যাসেজ কিসে আছে পাস্টে কিসে আছে পাস্টে তার মানে এটা কি হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস অ্যান্সার কি হবে হ্যাড বিন ফিডিং ক্লিয়ার হয়েছো বুঝতে পারছো দেখা যাবে না আমার কাছে। 4 নম্বরটা তো তাহলে ভুল লিখছিস। কেন ভুল লিখছি তাকাও তুমি ভালো করে। এই নাম্বার ঠিক রাখা লাগবে না নামই দেখা নেই আপনি স্যার তো কন্টিনিউয়াসলি লাস্ট হচ্ছে ফিউচারে যেগুলো আছে ফিউচারে কোনো আইডেন্টিফাইং ওয়ার্ডস খোঁজা লাগবে না কারণ ফিউচার থেকে কোশ্চেন আসাই কম ঠিক আছে তোর হ্যান্ডরাইটিং এত ইমপ্রুভ এই চপ স্পেশালি ফিউচার লাস্টে দুইটা ফিউচার পারফেক্ট আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এখান থেকে কোশ্চেন আসে না বললে চলে ঠিক আছে শুধু আসে ফিউচার ইনডেফিনাইট আর ফিউচার কন্টিনিউয়াস থেকে তাও অনেক কম আসে দু একটা আসে ঠিক আছে আমাদের স্কুলে ন্যারেশন পড়াইতেছে। হ্যাঁ আমরাও যাবো ন্যারেশন এটা শেষ করার পর এটা শেষ করার পর ন্যারেশনে যাবো আগেই ন্যারেশনে ঢুকছে কেন ভার্ব ক্লিয়ার হয়ে গেছে তোমরা সবাই সে স্টার্টিং করছে ন্যারেশন দিয়ে। না ভার্ব ক্লিয়ার সবাই হয়তো বা ও বলে হয়তো বা মিস মিস অনেক স্ট্রিক্ট তো তার জন্য সে কি নাম মিসের? তৃষিতা মিস। কি তৃষিতা মিস। এই নামে কাউকে স্কুলে রিক্রুটও করে মানুষ সমস্যা কি ওনার আমি জানি না। ট্রান্সফরমেশন শেষ না সে স্টার্টিংই করছে এটা। বাকি জিনিস না শেখায় ন্যারেশনে কেমনে ঢুকলো তোমরা যদি ভার্বই না চেনো চেঞ্জ করবে কি ওনার মাথা এই যে এই পোলাপানটা হচ্ছে রুলস মুখস্থ করাবে তারপরে হচ্ছে বুঝাবে না বেসিক ঠিক করবে না পরে যায় চিল্লাবে যে হচ্ছে কি হ্যাঁ কোচিং এর টিচারদের কাছে পড়ো এই সেই কিছু শেখায় না এইসব করে কারা করছে? তোমাদেরগুলোও করে হ্যাঁ আমাদের তোমাদের ওই যে একটা আছে না ফাতেমাতুজ জোহরা পুরা তো মর্নিং ওই যেটাই নুজহাত মিস লাইক ওনার কোচিং এর পুরো সুন্দরভাবে নোট টোট দিয়ে আর স্কুলে হচ্ছে হ্যাঁ এটা চেঞ্জ করে দেখাও তো এই ভয়েসটা আল্লাহ জাহান্নামে ফেলবে একবারে বুঝতে পারছো টাকা পয়সা যে নিচ্ছে স্কুল থেকে একদম কাজ কি ওনাদের তারপর আবার লেকচার মারে আমি যদি তোমাদেরকে না পারি হুম। তো অটোমেটিকলি ব্যাংক কনসেপ্ট ক্লিয়ার না হতে আরেকটা চ্যাপ্টারে লাভে চলে যায় সে বুঝায়ও না সিধা তোমাদের টিচার ভ্যাকেন্সি আছে গেলে আমি যাই জয়েন করতেছি নিবে না সমস্যা হচ্ছে ইংলিশ ডিপার্টমেন্ট থেকে না পড়লে ইংলিশের টিচার হিসেবে নেয় না কেন নেয় না আমি আজ পর্যন্ত বুঝি নাই জয়েন করলে হ্যাঁ জয়েন করলে হয়তো এই হিসাবে জয়েন করতে পারি কি বলে বিজিএস টিচার না আমাদের মোস্ট প্রবাবলি সায়েন্স খুঁজতেছে না ওটাতে আমাকে নিবে না আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের বাট সায়েন্স ছেড়ে দিয়েছিলাম যে এই জন্য আমাকে নেবে না আমাদের হচ্ছে সায়েন্স আর মোস্ট প্রবাবলি একজন ফিজিক্যাল এডুকেশন ওটাতেও নেবে না কারণ আমার নিজের ফিজিক্যালি খারাপ সাবজেক্ট তুলো জাস্ট স্ট্রাকচার মেনটেন করো ফিউচারের ক্ষেত্রে দ্যাটস ইট স্যার জানেন আগের বার মনে হয় সায়েন্স একটা চ্যাপ্টার ছিল চ্যাপ্টার 10 মোশন ওই মোশন পড়ার থেকে সব মিসটা সিলেবাস শেষ করে বসে উনি মোশনে কিসে 3 মাস ধরে একটা চ্যাপ্টার কোন chapter? মোশন মোশন গতি কেন উনি কোন ক্লাসে ক্লাস 6 এ ক্লাস 6 এর মোশন নিয়ে 3 দিন ধরে আটকে আছে 3 মাস 3 মাস তো উনি তো ওনার এইচএসসি মোশন ধরাই দিলে তো উনি সারা জীবন লাগাই দেবে পড়াতে মানে এর জন্য ক্লাস 6 থেকে হঠাৎ করে ক্লাস 10 এ জাম্প মারে তারপর আবার ক্লাস 12 এ জাম্প মারে বা শেখানোর সময় কেন তোমাদের কলেজে শেখায় না 10 পর্যন্ত এখন 10 এ শুধু ওনাকে দিছে আর কাউকে দিতে পারতেছে না এর জন্য সায়েন্স একটা টিচার খুঁজতেছে কি দুঃখ কারণ 10 এর আপুরা হচ্ছে কমপ্লেইন দিছে যে উনি অনেক স্লো পড়ায় উনি এরকম পড়াইলে তো সিলেবাস শেষ হবে চীনে হুয়াংহো নামে একটা নদী আছে বুঝছো হুয়াংহো আর বাংলাদেশে একটা নদী আছে এটার নাম গোমতী তো চীনের দুঃখ হচ্ছে হুয়াংহো বাংলাদেশে মানে বলা হয় যে চীনের দুঃখ হচ্ছে হুয়াংহো আর বাংলাদেশের দুঃখ হচ্ছে গোমতী আর ভিকারেন্সের দুঃখ হচ্ছে টিচাররা
ম্যাক্সিমাম এই ফাতিমা তো জোহর নামে একটা ম্যাডাম, ঠিক আছে, হ্যাঁ এত ইরিটেটিং এই মানুষটা, হ্যাঁ মানে উনি পোলাপানরে অযথা মার্কস কাটছে, ঠিক আছে, হুদাই কোথাও কিছু না পাইলে তখন খুঁজে ফুল স্টপ কোথায় বসায় নাই, ফুল স্টপ কোথায় ছোট হয়ে গেছে, হয়ে গেছে না এটা তোলা ফাজিলের ঘাটে ফাজিল। আমি প্রিন্সিপাল হলে সবগুলোর ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতাম। টিচার পাইতে কোথা থেকে? ওটা ম্যানেজ করে নিতাম। ভিকারনেসের নাম খারাপ করতেছে এই টিচারগুলো। এইগুলা একটা আজিমপুর ব্রাঞ্চের একটা, ধানমন্ডি ব্রাঞ্চের একটা, খালি বসুন্ধরাটা একটু ভালো কারণ ছোট যে ব্রাঞ্চ অত হাউ কাউ নাই। ওখানে মেবি সবাই কোচিং করে আমাদের সেই সব করে যাতে কোচিং করি মিস্টার ওই যে মিল্কি মিস প্রথমে এসে কি নাম? মিল্কি কারণ ওর বাপ গোয়ালা ছিল। ডান, এটা তোলা ডান। আচ্ছা, আমরা আবার যতগুলো টেন্সের রুল শিখলাম এগুলাকে এখন দেখো, এইগুলো আমি শিখালাম হচ্ছে বেসিক কনসেপ্ট ক্লিয়ার করার জন্য, ঠিক আছে। এখন আমার যদি এই 12টা স্ট্রাকচার এত আইডেন্টিফাইং ওয়ার্ডস রেখে এক্সামে অ্যান্সার করতে হয়, আমি কি 12টা বসে বসে দেখবো যে কোনটার সাথে মিলতেছে, মিলাবো? দরকার নাই। আমরা এই রুলসগুলোকে ছোট করে ফেলি, শর্ট ট্রিক্স নিয়ে অ্যান্সার করা ইজিয়ার, ঠিক আছে। রুলস ছোট করে কি মানে মার্কস যেটা ভালো লাগবে সেটাই দিয়ে দিব মার্কস পাই ওই যে লিখছেন আজকে। আচ্ছা, কথা হচ্ছে এইগুলো ছিল বেসিক কনসেপ্ট ক্লিয়ার করার জন্য। এখন দরকার হচ্ছে কোশ্চেন অ্যান্সার করার জন্য, ঠিক আছে, শর্ট ট্রিক্স। তোলো, আজকে টোটাল 4টা বা 5টা যে কটা পারি আর কি দেখাবো। আছে আর 20 মিনিট ক্লাসের, সরি 15 মিনিট করে। তোলো। কি শর্টের পর বুঝতেছি না কি নাম। ট্রিক্স আর ম্যাজিক লেখা আচ্ছা, কি লিখলাম? মডেলের পরে সর্বদা V1, হ্যাঁ, পর মডেলের পর সর্বদা V1। মডেল মনে আছে কোনগুলো ছিল? 14টা মডেল ছিল আমাদের, ক্যানকুড, শ্যালচু, ডুইলুড, মনে আছে? আচ্ছা, পৃথিবীর যে মডেলই বসুক, ঠিক আছে, এই মাথার উপর একটা বাড়ি দিব কিন্তু, তার উপরে ভার্বের যেই ফর্মই থাকুক, ঠিক আছে, ডু থাকলে ডু, বি থাকলে বি, হ্যাভ থাকলে হ্যাভ। এদিকে মডেলের পরে ভার্বের যেই ফর্মই থাকুক তার সবসময় V1 বসে। কেমন? যে আমি যদি বলি যে আই উইল ডু ইট, আই উইল বি লেট, আই উইল হ্যাভ আ অফ, সর্বদমি অলওয়েজ সব সময়। ও হ্যাঁ, তোমরা তো আবার ইংলিশ বাংলা বুঝো না। কি পড়াই গেল মাস্টার মিস? স্যার বারবার ফাস্ট করে এরকম পাখি বাজ বাজছে আমি আমার লাইফে আমার না রাত্রেবেলা ঘুমানে কত বলিস লিখ লিখ প্রায় শেষ খেয়াল করো, একটা লিখে কি বললাম আমি? মডেলের পরে সবসময় কি বসে? V1, V1। মডেলের পরে ভার্ব কখনো চেঞ্জ হয় না। কি হয় না? চেঞ্জ হয় না। মডেলের পরে ভার্ব কখন কি হয় না? চেঞ্জ হয় না। সবসময় কোন ফর্মটা বসে? V1, V1। খেয়াল করো। চলো কি আপনি এখানে এই যে মডেল কি করতে হবে লিখছেন হো, দেখো খেয়াল করো, এগুলো সব মডেল না? উইল, ঠিক আছে। আমি ভার্ব কি লিখছি এখানে? ডু। ডু কোন ফর্ম? V1 না? ডু কোন ফর্ম? V1। আচ্ছা, এরপরে কি লিখছি? বি চেঞ্জ করছি? অ্যামিজার ওয়াজার কিছু লিখছি? আচ্ছা, দেখছেন।
চুপ গিয়া লিখো বলা শেষ লিখছো কি হাইয়া কিছুই দেখছি কাম না তুই আসছিস কেন আমাকে মা বলছে তোকে চাইতেই বলছে একজন আজকে যাইতেই বলছি আমাকে নাকি সুযোগ স্যার কে জানি কল দেওয়া মানে বলছে সকালবেলা উঠে অবশ্যই আসতে বলবে আমি তো প্রত্যেকদিন আচ্ছা সো হ্যাভ একটা ভার্ব না হ্যাভ আমি চেঞ্জ করছি মডেলের পরে ওয়ার্ক একটা ভার্ব না আমি চেঞ্জ করছি মডেলের পরে আচ্ছা এটা গেল তো প্রেজেন্ট ফর্ম মডেল উইল কি মডেলের প্রেজেন্ট ফর্ম না পাস্ট ফর্ম দেখি উইলের পাস্ট ফর্ম কি উডের পরে আমি ভার্ব চেঞ্জ করছি করি নাই এই উডের পরে বি চেঞ্জ করছি করি নাই এই উডের পরে হ্যাভ চেঞ্জ করছি করি নাই মডেল যে ফর্মে থাকুক মডেলের পরে ভার্ব কখনো চেঞ্জ করা যাবে না ভার্বের কোন ফর্ম বসাইতে হবে ওয়ান ভি এটা ক্যান লিখছে আলাদা করে কারণ গতবার আমি এটা লেখা পাইছি ঠিক আছে এই জন্য লিখছি এটা কুড কি একটা মডেল না কুডের পরে আমি যদি ডিড লিখি এটা কি ঠিক হবে হবে আমি কি লিখতে হবে আমাকে ডু কি লিখতে হবে ক্লিয়ার ঢুকছে মাথায় আচ্ছা আসে আমরা বি ভার্ব কয়টা ছিল বলো তো পাঁচটা আর বি ভার্বের ফর্ম কয়টা ছিল খাতা খুলতেছে একদম বি ভার্বের ফর্ম কয়টা ছিল কয়টা আর ফর্ম কয়টা ছিল তিনটা বি বিন বিং মনে নাই এটা এখানে ফর্মের কথা মনে নাই না আল্লাহ লিখে দেবো মাথায় ছিল না। ও আচ্ছা হেমাবুত আচ্ছা বি ভার্ব পাঁচটা বি ভার্ব ফর্ম তিনটা ক্লিয়ার সবাই বুঝা গেছে আচ্ছা এখন আসি আমরা ভয়েস তোমরা কি কতবার ভয়েস করছো তাহলে তো মনে থাকার কথা ভয়েস কয়টা দুইটা না একটা অ্যাক্টিভ একটা প্যাসিভ এখন রাইট ফর্মস অফ ভার্বের প্যাসেজের মধ্যে অ্যাক্টিভও থাকে প্যাসিভও থাকে ঠিক আছে কি কি থাকে বললাম অ্যাক্টিভও থাকে প্যাসিভও থাকে মেইনলি তো একই জিনিস খালি সাবজেক্ট আর অবজেক্ট হ্যাঁ এখন বলো ভয়েস চেঞ্জ করার জন্য কোন জিনিসটা থাকাই লাগে সাবজেক্ট আর অবজেক্ট একটা মারবো শুধু একটা সাবজেক্ট না থাকলেও চলে শুধু অবজেক্ট থাকতে হয় কি থাকতে হয় অবজেক্ট অবজেক্ট হচ্ছে একটা ভয়েস চেঞ্জ করার ক্ষেত্রে মাস্ট জিনিস ঠিক আছে কোন সেন্টেন্সকে তুমি সাবজেক্ট না থাকলে চেঞ্জ করতে পারবা ঠিক আছে বাট অবজেক্ট না থাকলে চেঞ্জ করতে পারবা যেমন দেখো স্যারটা কি 8 কে পড়ে আমি 8 9 10 সবাই হ্যাঁ এখন আমার 8 এর মর্নিং স্যার আপুলারটা ভেরি কনফিডেন্স কি কমপ্লেন বিকজ না স্যার যে এগুলো পড়েন না হ্যাঁ মালিহা তারপরে হচ্ছে ওরা কি বলবো? হ্যাঁ সেদিন একটু ওই যে কবিজন কারণে কি ছিল বার্থডে নাকি স্কুলে কি জানি ওরা এতগুলো বেঁকেছে আমাকে একটা বেলুন দিবা বেলুন পাই দিও না মানে দিওই না ডে শিফট এগুলো না মর্নিং শিফট এগুলো বেশি ডে শিফট এগুলো কি নাম কোনটা দেয় না মালিহা আল্লাহ জানে মারিয়া আপুর ফ্রেন্ডই আচ্ছা আমি বলবো না ও আমার কি আচ্ছা খেয়াল করো বলছে? খেয়াল করো এই সেন্টেন্সটা অ্যাক্টিভ আছে নাকি প্যাসিভ আছে স্মোকিং শুড বি ব্যান্ড অ্যাক্টিভ প্যাসিভ আছে এখানে কাজ কে করতেছে ব্যান কে করতেছে এটা লেখা আছে না সাবজেক্ট তো নাই অবজেক্ট আছে কি ব্যান করতে হবে এটা লেখা আছে ঠিক আছে আচ্ছা প্লাস স্মোকিং শুড বি ব্যান্ড আমি যদি এখানে লিখে দিতাম বাই আস তাহলে কি বলতে হবে অ্যাক্টিভ না প্যাসিভ প্যাসিভ তাই এটা নাই কি এটা কি অ্যাক্টিভ হয়ে গেছে নাকি এটা প্যাসিভ আছে বল ঠিক আছে আচ্ছা এখন এখানে আমি সাবজেক্ট লিখছি লিখে নাই বাট আমি তো ভয়েস চেঞ্জ করে ফেলছি এটা করছি না আমার কি সাবজেক্ট লাগছে লাগে নাই আমার কি লাগছে অবজেক্ট লাগছে এইগুলোকে বলা হয় হচ্ছে
তোমার হচ্ছে কি বলে অ্যাবসেন্ট সাবজেক্ট বলে এটাকে। এই রুলটাকে বলা হয় হচ্ছে ভয়েস চেঞ্জের অ্যাবসেন্ট সাবজেক্ট রুল। ঠিক আছে, আমরা যখন ভয়েস চেঞ্জ দেখব তখন দেখবে না। তোমরা গতবার পড়লে অ্যাবসেন্ট সাবজেক্ট রুল, আমি অ্যাবসেন্ট সাবজেক্ট, ডাবল অবজেক্ট, পসিভ প্যাসিভ এগুলো করো নাই? আমি হচ্ছে আরে তুমি এখানে বাদ দাও, যেখানে পড়ছো সেখানে করাই নাই। না, আমি তো ক্যাডেট করছি না। তো ক্যান্ডিডেট তারই করা উচিত না? এমনি ক্যান্ডিডেট চান্স পাবে, এই যে চান্স পাইছো। আমি তো এক্সাম দিন আমি অর্ধেক করে ছেড়ে দিছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন দেখো কোন সেন্টেন্স একটা প্যাসেজের মধ্যে অ্যাক্টিভ আছে নাকি প্যাসিভ আছে আমরা কেমনে চিনবো? ঠিক আছে, অ্যাক্টিভ সেন্টেন্স চিনবো হচ্ছে অবজেক্ট শেষে, হ্যাঁ অবজেক্ট শেষে, আর প্যাসিভে কি অবজেক্ট আগে শুরুতে। ঠিক আছে, অ্যাক্টিভ সেন্টেন্সে অবজেক্ট শেষে, প্যাসিভ সেন্টেন্সে অবজেক্ট শুরুতে। কি বললাম আবার? অ্যাক্টিভ সেন্টেন্সে অবজেক্ট শেষে, প্যাসিভ সেন্টেন্সে অবজেক্ট শুরুতে। এখন অবজেক্ট যদি না চিনি কেমনে হবে? অবজেক্ট চেনা লাগবে না? ওই যে আমরা এটাকে জিজ্ঞেস করছি রোজ স্মোকিং হচ্ছে কি সাবজেক্ট। এখানে একটা কথা মাথায় রাখবে, একটা সেন্টেন্সে যে কাজ করে সে হচ্ছে সাবজেক্ট। সে কি? সাবজেক্ট। আর যে কাজটা করা হয় ওইটা হচ্ছে অবজেক্ট। যে কাজটা করা হয় ওটা কি? অবজেক্ট। যেমন দেখো, he reads books। এখন খেয়াল করো, কাজ করতেছে কে? এটা সাবজেক্ট। কি কাজ করতেছে? কি পড়তেছে? এটা হচ্ছে অবজেক্ট। ক্লিয়ার? মানে কাজ করা কি তো না, কাজ করাটা হচ্ছে ভার্ব। এটা যেই কাজটা করা হয় ওইটা অবজেক্ট। কোন কাজটা করা হচ্ছে এখানে? সো এটা হচ্ছে অবজেক্ট। কে কাজ করতেছে এখানে? ক্লিয়ার? আচ্ছা, এটা আরেকটা ভালো ভার্সন আছে যেটা বাংলায় শেখায়। আমি যেহেতু বাংলা পড়াইতেছি না, তাও তোমরা কারক পড়ছো বাংলায়? কারক, কারক পড়াবে এই বছর মনে কারক আছে তোমাদের ক্লাস 7 এ। ঠিক আছে, আচ্ছা দেখো, যদি কখনো হু দিয়ে অ্যানসার করা হয় যে অ্যানসার আসবে সেটা সাবজেক্ট। যদি কখনো হোয়াট দিয়ে অ্যানসার করা হয় যে অ্যানসার আসবে সেটা অবজেক্ট। ক্লিয়ার? আমি যে লিখছিলাম যে হি রিডস বুকস, হু রিডস বুকস, হু দিয়ে অ্যানসার করছি না, কি অ্যানসার আসছে? হি। তাহলে এটা কি? সাবজেক্ট। হোয়াট ডাজ হি রিড? বুকস। কি অ্যানসার আসছে? বুকস। তাহলে এটা কি? অবজেক্ট। হু দিয়ে অ্যানসার করলে যে অ্যানসার আসবে সেটা কি? সাবজেক্ট। হোয়াট এর অ্যানসার কি আসবে? অবজেক্ট। ক্লিয়ার? আচ্ছা, যেটা আমরা বলতেছিলাম, অবজেক্ট শেষে থাকলে অ্যাক্টিভ সেন্টেন্স, অবজেক্ট শুরুতে থাকলে প্যাসিভ সেন্টেন্স। অ্যাক্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের যে বিভার্বগুলো আছে দেখছেন সবগুলা, 5টা বিভার্ব 3টা ফর্ম। ঠিক আছে, এটারে বাদ দিয়ে দাও, এটা অ্যাক্টিভ সেন্টেন্সে ইউজড হয় না। অ্যাক্টিভ সেন্টেন্সে কি হয় না? আরে তুমি কাইটো না, এটা অ্যাক্টিভ সেন্টেন্সে ইউজড হয় না। জাস্ট লিখে রাখো যে বিইং অ্যাক্টিভ সেন্টেন্সে ইউজড খুব একটা বেশি হয় না। আচ্ছা হ্যাঁ, কেটে দিবে গায়ে। না কারণ দরকার নেই। ঠিক আছে, আচ্ছা খেয়াল করো, বাকি যে 7টা থাকলো না আমাদের, বাকি 7টা আছে এম ইজ আর ওয়াজ আর বি বিল। ঠিক আছে, বাকি 7টার ক্ষেত্রে অ্যাক্টিভ সেন্টেন্সে যদি যেকোনো একটা থাকে তার সাথে ভি প্লাস আইএনজি, তার সাথে ভি প্লাস কি? আইএনজি। যেমন আই এম ওয়ার্কিং, আই উইল বি ওয়ার্কিং, I have been working। খেয়াল করো প্রত্যেকটা অ্যাক্টিভ সেন্টেন্স। ঠিক আছে, এখন এখানে বি ভার্বের কোন ফর্ম আছে? হোয়াট এম না, আমি ভার্বের সাথে কি লাগাইছি? এখানে কোন ফর্ম আছে? কি লাগাইছি? আইএনজি। এখানে কোন ফর্ম আছে? আমি তার সাথে কি লাগাইছি? আইএনজি। কি লাগাইছি? সো অ্যাক্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে বি ভার্বে যে ফর্মে থাকুক তারপরে যে ভার্ব থাকবে তার সাথে কি লাগাবো? আইএনজি। কি লাগাবো? আইএনজি। কি লাগাবো? ইং না, আইএনজি। ঠিক আছে, আচ্ছা এখন আসি প্যাসিভে একটা জিনিস অ্যাড করে দেই, সেটা হচ্ছে এটা যেটা বাদ দিছিলাম আমরা প্যাসিভে। ঠিক আছে, এখন আসো প্যাসিভে যদি যে কোনো একটা থাকে তারপরে ভার্ব আমরা কোন ফর্ম লিখি? V3। কোন ফর্ম? সবাই কোন ফর্ম? V3। যেমন
খেয়াল করো এদিকে এদিকে প্যাসিভ সেন্টেন্সে বি ভার্বের যে ফর্মই থাকুক তারপরে আমরা ভার্বের কোন ফর্ম লিখি ভি থ্রি, যেমন এটা বি লিখছি না, ভার্বের কোন ফর্ম এটা, তারপরে এটা ভার্বের বিং লিখছি না, ভার্বের কোন ফর্ম এটা। ক্লিয়ার সবাই, বুঝা গেছে কোন ঝামেলা? আগের যে রুলটা দেখালাম ওটা ক্লিয়ার, শর্ট ট্রিক্স এটা ক্লিয়ার। আচ্ছা টাইম শেষ, এখনো 9 মিনিট আছে। 8 মিনিট 9 মিনিট আর 8 মিনিট আর 10 বেশি পড়াবো তা কম পড়াবো। এরপর স্কুল আছে কয়টায়? তো তোমার ইউনিফর্ম পাই ও যাবে আমি না। বাসায় গেলে আমি আজকে স্কুলে যাবো না যদিও কেন স্কুলে যাবে না? আমার আজকে খারাপ হচ্ছে কি করবো বাসায়? ফোন চালাবো, একটু রিলস দেখবো, একটু খাবো, একটু ঘুমাবো। না গোসল করে রেডি হতে কোচিং আছে আবার না হসপিটালে যাব কোন মার্কে? হ্যাঁ কে মরে গেছে? মরে নাই আমার ফুপা হচ্ছে যে কালকে রাত্রেবেলা ওনাকে ইসে নিয়ে গেছে লাইফ সাপোর্ট আজকে হচ্ছে রিলিজ করে দিতে চাইতেছে এর জন্য যাব লাইফ সাপোর্টে রাখা একটা প্যারা, অনেক কষ্ট হয় যাতে লাইফ সাপোর্টে রাখা তাদের। লাইফ সাপোর্টে থাকার সময় দুবার হার্ট অ্যাটাক হয়েছে অনেক নিডলস ঢুকায় শরীরের মধ্যে লাইফ সাপোর্টে থাকে, প্রচুর নিডলস থাকে। আচ্ছা প্রিপোজিশন মনে আছে আমাদের সবার? আমি যখন ক্লাস শুরু করছিলাম, পার্টস অফ স্পিচ যখন পড়াইতেছিলাম, আমি প্রিপোজিশনের মিনিং কাজ বলছিলাম যে প্রিপোজিশন কোন কাজে লাগে, কোন কাজে লাগে। ও ছিল একা, আর কেউ ছিল না। বলো প্রিপোজিশন কোন কাজে লাগে? পজিশন হচ্ছে যে বলছিলাম পজিশন হ্যাঁ, পজিশন বুঝাতে। কার পজিশন? অবজেক্টের পজিশন। কার পজিশন? অবজেক্টের পজিশন। সেন্টেন্সে অবজেক্টের পজিশন বোঝায় কে? প্রিপোজিশন। ঠিক আছে? এখন প্রিপোজিশন কোনগুলো আমাদের? অফ, উইথ, বাই, অন, এটসেট্রা। ঠিক আছে? প্রিপোজিশনের পরে যদি কোনো ভার্ব থাকে সেটা যে ভার্বই হোক, ঠিক আছে? ডু হোক, হ্যাভ হোক, হ্যাঁ প, আমি আমাদের এভাবে প লিখি। আমার যে আর্টস টিচার ছিল আমার স্কুলে, আমাদের যে ড্রয়িং টিচার ছিল আর কি, উনি আমাদের মেরে মেরে আমরা প লেখা শিখেছিল। আমি আগে প এইভাবে লিখতাম না, উনি বলছিল যে দিস ইজ মোর অ্যাস্থেটিক, এইভাবে লিখবা। তারপর থেকে আমি দন্তেশ এইভাবে লিখতাম, পরে উনি আমাকে মেরে মেরে দন্তেশ কান্দে লেখা শিখেছে। আচ্ছা সো সবাই ওটা কেউ যে দন্ত স উপরে নিচে হয় এরকম তুমি যুক্ত বর্ণের কথা না, উনি ব্লক লেটার শেখাতেন আমাদের। ব্লক লেটার সময় প এভাবে লিখতে বলতো, এখন উনি শিখেছিল হচ্ছে এইভাবে। আর আমার তাড়াতাড়ি লিখতে লিখতে আমার অভ্যাস হয়ে গেছে এইভাবে লেখা। উনি জীবনে নাই কিন্তু ওনার পথ হয়ে গেছে আমার জীবনে। আচ্ছা সো প্রিপোজিশনের পর ভার্ব থাকলে ভার্বের কোন ফর্ম বসে আমরা? আইএনজি। যেমন ওইদিকে টাইম বইল না, এখানে খেয়াল করো। আচ্ছা আমার বাই কি একটা প্রিপোজিশন না? বাই কি একটা প্রিপোজিশন না? বাইয়ের পরে আমি ভার্বের কোন ফর্ম বসাইছি? আইএনজি। কোন ফর্ম বসাইছি? বিফোর বিফোর কি? বিফোর আমি নিজে বানাইছি নিজের জন্য আচ্ছা কোন ফর্ম বসাইছি আমি? আইএনজি ফর্ম। ক্লিয়ার? আচ্ছা শুধুমাত্র একটা প্রিপোজিশনের ক্ষেত্রে আমরা কখনো ভার্বের আইএনজি করব না। কোন প্রিপোজিশনটা? টু। কোন প্রিপোজিশনটা? টু। টু এর ক্ষেত্রে আমরা কখনো ভার্বের আইএনজি করব না। ভার্বের কোন ফর্ম বসাবো? ভি1। ভি1। একটা কথা মাথায় রাখবা, টু এর পরে যদি কোনো ভার্ব থাকে, ভার্ব কখনো চেঞ্জ হয় না। ভার্ব কখনো চেঞ্জ হয় না। ভার্বের কোন ফর্ম বসে আমরা? ভি1। কোন ফর্ম বসে আমরা? ভি1। ক্লিয়ার সবাই? বুঝা গেছে? কোন সমস্যা? সমস্যা নাই। আচ্ছা এখন এইটার একটা নাম আছে, এই যে 2 প্লাস ভি1, এই জিনিসটার একটা নাম দিছে ইংলিশ গ্রামার। এইটাকে বলা হয় হচ্ছে ইনফিনিটিভ। কি বলা হয়?
ইনফিনিটিভ বলা হয়। Sir, English was supposed to be a fun subject. It's a fun subject. It's a fun subject when you learn it. এত rules কেন? It's hard if you ignore it. তুমি যদি মানে প্র্যাকটিস না করো তো ইট উইল বি হার্ড, ঠিক আছে? তুমি যদি প্র্যাকটিস করো মানে এর থেকে সহজ কিছু নাই দুনিয়াতে। আমার ক্লাস 8 পর্যন্ত ভালো লাগতো, ম্যাথ অনেক ভালো লাগতো। হ্যাঁ, আমি সারাদিন ম্যাথ করতাম বসে বসে। আমার যে ম্যাথ বই ছিল আমি যখন 4-5 বার শেষ করতাম প্রত্যেক বছর। এত মজা লাগতো ম্যাথ করতে। হ্যাঁ কি না, ক্লাস 8 পর্যন্ত ম্যাথ অনেক ভালো লাগতো। তারপর যখন ক্লাস 9 এ উঠলাম আমার বাসা থেকে আমার হচ্ছে দিল সায়েন্স। আমি নিতে চাই না, আমার জোর করে দিচ্ছে সায়েন্স, ঠিক আছে? সায়েন্স দেওয়ার পর a great person entered in my life, that is higher math, ঠিক আছে? আর যখন হায়ার ম্যাথ এন্ট্রি নিছে তখন ম্যাথ আমি এত হেড করা শুরু করছি, মানে ওরে হেড করতে করতে জেনারেল ম্যাথে হেড করতাম। তখন আমার ভালো লাগা শুরু করছিল হচ্ছে ইংলিশ। সারাদিন বসে ইংলিশ করতাম শুরু। আমি যখন কলেজে উঠছি আমার টিচার আমার অনেক বকা দিত যে আমি হচ্ছে কেন সায়েন্স পড়ি না, আমি ফিজিক্সে ফেল করছি একবার 0 পেয়েছি, হায়ার ম্যাথে ফেল করছি 0 পেয়েছি, অ্যান্ড ইংলিশ অলওয়েজ হাইস্ট পেতাম কলেজের মধ্যে। তো ইংলিশের জন্য অনেক প্রশংসা পাইতাম, বাট বাকিগুলোর জন্য বকা খাইতাম। টিচারে বলছিল কোথাও চান্স পাবো না। এটা আমার কাজিনের হয়েছিল, মানে ওর মায়ের প্রবলেম হচ্ছে, ও হচ্ছে সায়েন্স নিজে পাকনামি করে নিয়েছে। না, আমাকে জোর করে দিছিল। ও পাকনামি করে নিয়ে ও এখন ফিজিক্স কেমিস্ট্রি সবগুলোতে ফেল মারতেছে ক্লাস 10 এ উঠে। আমি বলি কাকে আমাকে কথা বলি, ভাই আমি তো এসএসসি পরীক্ষা দিতে পারবো না, বুঝকে আমাকে কেমিস্ট্রি ফিজিক্স সব ফেল আসছে। না, আমার হচ্ছে এসএসসি তে কোটা জোর করে দেয়। এসএসসি তে বলছিল যে কি নিবা, এখন আমার বেস্ট ফ্রেন্ড সব সায়েন্স ছিল, তো আমি বললাম যে তাহলে সায়েন্স নিই সবার সাথে। কলেজ ওঠার পর আইসাইড যে আমার কিছু কিছু বেস্ট ফ্রেন্ড কমার্সে গেছে বা আর্টসে গেছে, আমি ওদের সাথে যাই না, যাওয়া যাবে না। পরে যখন এইচএসসি শেষ হলো তখন জোর করে বললাম যে আমি আর সায়েন্স মরে গেল পড়বো না, কোনো চান্স পাবো না, তখন চেঞ্জ করে স্ট্রিম চেঞ্জ করে হিউম্যানিটিস চলে আসছে। আচ্ছা, তো সবাই আজকে যে 3টা রুল দেখেছি শর্ট ট্রিক্স প্লাস আগে যে বেসিক কনসেপ্ট সেগুলো ক্লিয়ার নি সব? ক্লিয়ার সবার? নেক্সট দিনের হোমওয়ার্ক, নেক্সট দিনের হোমওয়ার্ক হচ্ছে আমি যেই 12টা টেন্সের রুলস লিখছি না, স্ট্রাকচার লিখছি, প্লাস কিছু ওই যে আইডেন্টিফাইং ওয়ার্ডস দিছি না, ওনার ডগস দান পেন হ্যান দেন, সবগুলা দিয়ে টোটাল মিক্স করবা, ঠিক আছে? টোটাল 50 সেন্টেন্সেস লিখে নেওয়া যাবে। 100টা দিব 50 সেন্টেন্সেস সবাই, ঠিক আছে? ক্লিয়ার? 50 সেন্টেন্সেস সবাই লিখে নেবে। যারা তুমি অনলাইন করলে অনলাইনে আমাকে পাঠিয়ে দিও। ফিউচারে আনবো? হ্যাঁ, 12টা, ওই যে 12টা রুল। তোমার স্কুল না এখন? আমি তো বড়ই শিখতে ছুটি হয়েছে কখন? আমি দিয়ে শিখতে বুঝি নাই। মর্নিং এ। তুমি মর্নিং এ ক্লাস করো? মর্নিং এর না, আমি আফটারনুন। ওদের তো হাফ টাইম চলতেছে না। ও হাফ টাইম ক্লাস? হ্যাঁ, সেই ডেডিকেশন। আচ্ছা, ঠিক আছে। 10টা পর্যন্ত হয়। নর্মালি আমাদের 11টা 20 পর্যন্ত। ঠিক আছে।